ঘটনাটা ঘটে আমি যখন এরিনাতে অ্যানিমেশন করছিলাম। চন্দননগরে আমরা সবাই জানি একটা ফেমাস পার্ক। হঠাৎ সৌরভ দৌড়তে দৌড়তে এসে আমি ওখানে থাকবো না, তোরা কেউ বিশ্বাস করলি না, তোরা আমার কথাটা কেউ বিশ্বাস করলি না, ওখানে কিছু একটা আছে। দরজার নখ, দুবার নখ, টাক টাক, নখ হতেই খুলেছে, কেউ নেই। মেঝেটায় 3 জোড়া পায়ের ছাপ জলের। এইবার বেঞ্চে বসে আছি, সামনে ঝিল, হঠাৎ কোথাও কিছু নেই, আমরা বসে আছি বেঞ্চে, ঠিক একটু ডিস্টেন্সে 2জন কুকুর আমাদের দিকে তাকিয়ে বসে আছে। টয়লেট করতে গেছে, গিয়ে উদম চাচাচ্ছে, খোল রে খোল রে খোল রে, কি আটকেছিস বলে সে নিচে আসছে। আস্তে আস্তে পুরো এরকম ট্রাম্বলিং খেয়ে পড়ে গেল সিঁড়িতে। সবচেয়ে ভয়ঙ্কর জিনিস যেটা আমার লেগেছিল, সেদিনকে আমি ভেবেছিলাম আজকে বোধহয় এরা আমাকে মেরেই দেবে। ওই যে বললাম না, খালটা আর রাস্তাটা এরকম কাটা হয়েছে, এরকম স্টিপ কাটা, ওখান দিয়ে নাবা মানে তোমাকে ওই একদম ওই হোড়কেই নামতে হবে। আমাকে না ওখান দিয়ে টানতে টানতে নাবালো। সে ওখানে গিয়ে ওখানে তোমাকে এখানে বাসন মাজতে হবে, তুমি আর রান্না করে বাসন মাজতে পারবে না। ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ রিয়েল টক উইথ শ্রেয়া। আর আজকে কিন্তু শ্রেয়া প্রচণ্ড এক্সাইটেড, কারণ আমার একজন খুব ফেভারিট পার্সন আজকে আমার সাথে আছে। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সঞ্চিতা রক্ষিত। সঞ্চিতা দি, এই ফার্স্ট টাইম তোমার সাথে আমার সামনাসামনি দেখা, কিন্তু কবে যে আমরা এত ভালো বন্ধু হয়ে গেছি, ডিজিটালি কেউ কানেক্ট হয়ে যে এতটা ক্লোজ হয়ে যেতে পারে, সেটা আগে বোধহয় আমি জানতাম না, যতদিন না আমি সঞ্চিতা দিকে পেয়েছি। ফার্স্ট তোমার সাথে আলাপ হচ্ছে বিভিন্ন ড্রেস রিলেটেড। ফার্স্ট আলাপ হচ্ছে, আমি তোকে ফার্স্ট হোয়াটসঅ্যাপ করলাম যে আমার একটা প্রমোশন করে দেবে তুমি। হ্যাঁ, প্রমোশনাল ফার্স্ট কলটা আসে, তারপর সেখান থেকে পার্সোনাল থিংস আলোচনা হতে হতে কবে যে এত ভালো বন্ধুত্ব হয়ে যাওয়া, আর অন্য। সো বলো, আজকে ফার্স্ট টাইম আমাকে দেখে প্লাস এই স্টুডিওতে এসে কেমন লাগলো? না, তোকে দেখে যেটা আমি বলতে চাইছি, যেটা আমি বলার জন্য অনেকক্ষণ ধরে উসখুস করছি, সেটা হচ্ছে অন স্ক্রিনের থেকে অফ স্ক্রিনে তুই অনেকটা বেটার লুক ওয়াইজ। আর এই ড্রেসটা পরে তো ইউ আর লুকিং লাইক চাবি ক্যান্ডি টাইপস, ক্যান্ডি লাগছে পুরো। থ্যাংক ইউ সো মাচ। অ্যাকচুয়ালি এই ড্রেসটা পরে এত মিষ্টি লাগার কারণটা হচ্ছে, ড্রেসটা যে পাঠিয়েছে তার চয়েসটাও তো দেখতে হবে। আমি এখন যে কোয়াজটা পরে রয়েছে, এটা সঞ্চিতাদেরই কালেকশন কিন্তু। আর স্ক্রিনে যে নাম্বারটা পপড আপ হচ্ছে, তোমরা ওই নাম্বারে দিদিকে কানেক্ট করতে পারো। দিদির ওয়েস্টার্ন কালেকশন দুর্দান্ত লাগে আমার, তার সাথেও তোমরা ট্রেডিশনাল ক্যাজুয়াল সব রকমের কালেকশন দিদির কাছে পেয়ে যাবে। তাই যার যেরকম রিকোয়ারমেন্ট আছে, একদম নির্দ্বিধায় দিদিকে কানেক্ট করে নাও। আর থ্যাংক ইউ সো মাচ ফর দিস ওয়ান। কারণ আমি অ্যাকচুয়ালি ভাবছিলাম যে এটা পরে তোকে কি খুব লাগবে, খুব আউট অফ অর্ডার লাগবে, খুব কি জলে লাগবে, বাট ইউ আর লুকিং জাস্ট পারফেক্ট। থ্যাংক ইউ সো মাচ। আর এটা ঠিক, এটা কিন্তু তুমি ফার্স্ট বললে না, আমাকে অফ স্ক্রিন প্রত্যেকে এই কথাটা বলে যে আমাকে সামনাসামনি একদমই অন্যরকম দেখতে, আর যেটা ক্যামেরার থেকে ফার মোর বেটার, একদম মানে অন্যরকম। আমি ইউজুয়ালি এখন ইদানিং যতজন পডকাস্টে এসছে, প্রত্যেকেই কেউ হয়তো অনস্ক্রিন বলে বা বলে না, বাট সবার কাছ থেকেই পাই। আচ্ছা, এনিওয়েজ আজকে এবার আসি হচ্ছে আমরা কী নিয়ে কথা বলতে চলেছি, সেটা আরও মারাত্মক ইন্টারেস্টিং। প্রথমত হচ্ছে দিদির চন্দননগরে একটা ইভেন্টে আসা, এবং সেখানে একটা রাত্রে একটা স্টেকেশনে একটা ঘটনা ঘটে। তো সেই ভৌতিক ঘটনাটা দিয়ে আমরা স্টার্ট করব বটে, কিন্তু এই ভৌতিক ঘটনাটাকেও ছাপিয়ে গিয়ে যে আর একটা মারাত্মক ভয়ের ঘটনা আজকে আমরা শুনতে চলেছি, সেটা রিলেটেড দিদির ফার্স্ট ম্যারেজ। দিদির প্রথম যে বিয়েটা হয়, সেটা এতটাই ভয়ানক ছিল যে দিদি একটা ভয়ঙ্কর মধুচক্রে পড়ে গেছিল, এবং সেখান থেকে নিজের বুদ্ধিদীপ্ততার জোরে আজকে দিদি এই জায়গায় দাঁড়িয়ে আছে, হয়তো বেঁচে ফিরেছে রাদার বলা যায়। কারণ ভগবান জানে, যদি সেই সময় ওইটুকুনি বাচ্চা বয়সে মাথা ঠান্ডা রেখে অ্যাকর্ডিং টু সিচুয়েশন একটু ধীর স্থিরভাবে ভাবনা চিন্তা করে স্টেপ না নিত, তাহলে আজকে কি হতো আমরা জানি না। একটা মারাত্মক অভিজ্ঞতা। তো সেই মধুচক্রের ভয়ঙ্কর অভিজ্ঞতা, তার আগে একটা ভূতের গল্প। আর আমি কথা বলবো না, এবার সঞ্চিতাদি বলবে। ভূতের গল্প বলতে অ্যাকচুয়ালি ভূত, তুই যেভাবে গল্পগুলো বলিস সেরকম যে কিছু দেখেছি তা নয়,
বাট অদ্ভুত একটা সুপার ন্যাচারাল না, এটা বলবো একটা আনন্যাচারাল একটা ফিলিং। ঘটনাটা ঘটে আমি যখন এরিনাতে আমি অ্যানিমেশন করছিলাম, অ্যানিমেশনের ফাইনাল সেমিস্টারে ছিলাম, এবং আমাদের একটা গ্রুপ করে দেওয়া হয়েছিল, আর সেখানে বলা হয়েছিল চন্দননগরের হিস্ট্রির ওপর একটা ডকুমেন্টারি করতে। তো আমার গ্রুপে, আমি ফ্রেন্ডসগুলোর নাম নিচ্ছি, আমার গ্রুপে ছিল রুমি, সৌমিতা, দেবরূপা, আমরা 3জন মেয়ে, আর ছিলাম 3জন ছেলে, সৌরভ, সৌভিক আর অমিত। তো চন্দননগরে যেহেতু সৌমিতার একটা কানেকশন ছিল, চন্দননগরে আমরা সবাই জানি একটা পার্ক, ফেমাস পার্ক, আই এম নট টেকিং দ্য নেম এক্স্যাক্টলি, পার্কের এক্সাক্ট নামটা নাই বল। হ্যাঁ, ফেমাস পার্ক। সো সেখানকার আর্কিটেক্ট হচ্ছে সৌমিতার বাবা, মানে কাকু। তো সেই সূত্রে আমরা পার্কের ভেতরে যে 2টো গেস্ট হাউস আছে, ওই গেস্ট হাউসগুলো আমরা ফ্রি অফ কস্টে থাকার জন্য 2 দিন পেয়েছিলাম, 2 দিনের পারমিশন পেয়েছিলাম। তো ভোরবেলা 8টা নাগাদ বেরিয়ে পড়েছি আমরা সৌমিতার গাড়িতে, সবাই মিলে একসাথে হই হই করতে করতে পৌঁছলাম। এবার আমাদের মধ্যে সৌরভ সে ছিল মারাত্মক ভীতু, আচ্ছা, ভীষণ ভীতু। তো এবার শুভম আর অমিত, ওরা ছিল না একটু মানে বাই হার্ট দে আর ভেরি গুড পারসন, কিন্তু ওই ভীতু তো একটু পেছনে লাগার একটা স্বভাব ছিল। তো আমরা সবাই মিলে একটু ডিসাইড করেছিলাম যে সৌরভকে একটু ভয় দেখাবো, মানে মারাত্মক কিছু না, বাট একটু করব, ইরিটেট করব ওকে। তো যাই হোক, গেছি। এবার গিয়ে আমরা ফার্স্ট সামনে যে গেস্ট হাউসটা, বড় গেস্ট হাউসটার সামনে বারান্দাটা খুব সুন্দর, ওখানে বসে আমরা একটু রেস্ট করলাম, একটু ব্রেকফাস্ট করলাম। দুপুরের আগে পৌঁছেছি আর কি, 12টা এরকম সময় পৌঁছেছি। একটু রেস্ট করলাম, করে তারপর এবার বাকি এটা হাফ ডে আছে আমাদের কাছে, ওটা আর নষ্ট করব না। আমরা তাড়াতাড়ি লাঞ্চ ফাঞ্চ করে বেরিয়ে যাওয়ার প্ল্যান ছিল আমাদের। বেরিয়ে গিয়ে কিছুটা শ্যুট করে নেবো, করে নিয়ে তারপর আবার সন্ধ্যের আগে ব্যাক করবো, কারণ সন্ধ্যেবেলা কিছু করার নেই, চতুর্দিকে অন্ধকার, আর আমাদের স্টুডেন্টদের ওরকম অত হাইফাই ক্যামেরাও নেই, জাস্ট একটা হ্যান্ডি ক্যাম নিয়ে আমরা গেছি। তো তখন আমরা জাস্ট চা ফা খাচ্ছি, চা ফা দিয়ে গেছে, খাচ্ছি। এবার ওরা ওই ছোটো একটা, ওই পাশে একটা ছোটো গেস্ট রুম ছিল, ওরা তিনটে ছেলে ওইখানে সেটেল হয়ে ওরা একটু ফ্রেশ হচ্ছিল। হঠাৎ সৌরভ দৌড়তে এসে, আমি ওখানে থাকবো না। আমি বলছি, কেন, কি হয়েছে? বলে, না, ওখানে সব কিছু যেন অন্যরকম। কি অন্যরকম? আলো জ্বালালে পাখা চলছে, পাখা জ্বালালে আলো জ্বলছে। আমি বললাম, দেখ, সেটা হতেই পারে, নর্মাল, ক্রস কানেকশন থাকতেই পারে, সেটা নিয়ে তো ভয় পাওয়ার কী আছে। তখনও কিন্তু আমরা কোনো প্রোগ্রাম শুরুই করিনি, আমরা কিছু করিনি তখন, আমাদের পুরো প্রোগ্রামটা ছিল রাতের জন্য রাখা। এবার হচ্ছে, না, কেমন যেন একটা লাগছে, কেমন যেন একটা আওয়াজ হচ্ছে। এবার পেছন থেকে শুভম আর অমিত হাসছে, আমরা বুঝলাম যে ওরা কিছু একটা আওয়াজ করেছে। এবার হচ্ছে যে আমি বলছি যে, ঠিক আছে, এখন তোরা তো এখানে আসবি, এখানে খাওয়া দাওয়া তো এখানে হবে, এখানে খেয়ে দিয়ে ওখানে ঘুরে আসি, তারপর পরে দেখা যাবে। খেয়ে দিয়ে বেরোলাম, যেখানে যেখানে যাওয়ার হিস্টোরিক্যাল প্লেসেসগুলো ওখানে শুটিং করলাম, করে সন্ধ্যের সময় ফিরলাম। ফিরে এবার একটু গল্প করে, একটু টিফিন করে ওরা ওইদিকে চলে গেল, ওই গেস্ট হাউসটা, আমরা এখানে সেটেল করে গেলাম। এইবার শুভম ফোন করে বলছে যে, আমরা একটু বেরোচ্ছি রে, সৌরভ রইলো এখানে, আমরা একটু বেরোচ্ছি, মানে জানিসই তো, এবার ছেলেরা একটু তো দরকার হয়, বেরোচ্ছি, হার্ড ড্রিঙ্কস মানে স্মোকিংয়ের জন্য বেরোচ্ছি। এবার দারোয়ান আটকেছে, গেটটা বন্ধ হয়ে গেছে, দারোয়ান আটকেছে। বলছে যে ওদের অন্য দারোয়ানকে পটি বেরোলো, ছোটো গেট দিয়ে বেরোলো, বেরিয়ে এবার ওরা একটু ঘুরে ঘাড়ে স্মোক টোক করে ফিরবে। এবার সৌরভ ওখানে আছে, গান টান শুনছে। হঠাৎ দেখছি আবার দৌড়তে হন্দ হয়ে আসছে, বলছে যে,
তোরা কেউ বিশ্বাস করলি না, তোরা আমার কথাটা কেউ বিশ্বাস করলি না, ওখানে কিছু একটা আছে। আমি বলছি কী আছে? কিছু একটা আছে। আমার দুবার দরজা ধাক্কা দিল, আমি খুললাম, কাউকে দেখতে পেলাম না। মানে গেস্ট হাউসটা কীরকম ছিল বলতো, একটা ফ্ল্যাট টাইপ আর কি, সিঁড়ি দিয়ে উঠলি, ল্যান্ডিংয়ে আবার সিঁড়ি, দরজা, মানে যেরকম 2 রুম ফ্ল্যাট হয়, মেন ডোর এন্ট্রেন্সটা 2 রুম, ভেতরে 2টো ঘর, কিচেন, ছোট্ট একটা ডাইনিং, এরকম জাস্ট একটা ফ্ল্যাটের মতন। আর সামনেটা একটু ল্যান্ডিংও আছে, মানে সিঁড়ি দিয়ে উঠেই একদম দরজা নয়, একদম চওড়া মতন একটা ল্যান্ডিং আছে। এবার যে খুললাম, কেউ নেই। আমি আবার এসে বসেছি, আবার ধাক্কা দিয়েছে। আমি আবার গিয়ে খুললাম, কাউকে দেখতে পেলাম না। আমার খুব ভয় করছে, আমি ওখানে যাব না, আমি ওখানে থাকবো না। এবার আমি শুভমকে ফোন করেছি, বলছি হ্যাঁ রে শুভম, কী ব্যাপার রে, তোরা কি কিছু করেছিস বা কিছু প্ল্যান করেছিস, কিছু হয়েছে? ও এরকম এত ভয় পেয়ে আছে কেন? বলে না রে, আমরা তো কিছু করিনি, আমরা তো বাইরে, আমরা তো ফিরে গিয়ে কিছু করার কথা ছিল, তোদের সাথে তো সেরকমই কথা হয়েছিল। বলছে সৌরভ ভীষণ ভয় পেয়েছে, এই ব্যাপার হয়েছে। বলছে ঠিক আছে দাঁড়া, আমরা আসছি বলে। ফেব্রুয়ারি মাস ছিল তখন, হ্যাঁ। এবার হালকা হালকা ঠান্ডা, খুব বেশিও ঠান্ডা নয়। এবার আমরা চাদর টাদর গায়ে দিয়ে 3টে মেয়ে মিলে আমি বললাম চ দেখি কি আছে, কি হচ্ছে দেখি চ বলে গিয়েছি। ওর ওখানে রুমে বসেছি, বসে গল্প করছি সৌরভের সাথে। সত্যি দরজার নখ, 2বার নখ, ঠিক টাক টাক। আমরা দৌড়ে গিয়ে খুললাম, এই দেবরূপা গেল, দৌড়ে গিয়ে খুললো, কেউ নেই। এবার দরজা থেকে কিন্তু ঘরটার ডিস্টেন্স খুব একটা বেশি না, মোটামুটি দৌড়ে গেলে 2 পা দৌড়লেই দরজাতে পৌঁছে দেওয়া যায়। এবার অত তাড়াতাড়ি যদি কেউ ওপরেও যায়, একটা পায়ের আওয়াজ হবে, যদি কেউ নিচেও নামে, সেটাও একটা পায়ের আওয়াজ হবে, কিন্তু কিচ্ছু নেই। আমরা 2-4 সিঁড়ি উপরে উঠেও দেখলাম কেউ নেই, নিচের দিকে এরকম ঝুঁকেও দেখলাম কেউ নেই। কি হলো ব্যাপারটা? এবার বন্ধ করলাম আবার দরজা। এবার আমরা 3 জনে দরজার সামনেই দাঁড়িয়ে রইলাম, যে নখ হলেই খুলবো, আর 1 সেকেন্ডও সময় নষ্ট করবো না। এবার আবার একটু পরে আবার 2বার, ঠিক 2বার করেই নখটা হচ্ছে। নখ হতেই খুলেছি, কেউ নেই, নোবডি। এত তাড়াতাড়ি কেউ কি করে ভ্যানিশ হয়ে যেতে পারে? তখনও কিন্তু শুভম, অমিত ফেরেনি, তখনও তারা ফেরেনি, তখনও তারা বাইরে। দেবরূপা ফোন করলো ঘরে গিয়ে, তখনও তারা বাইরে, বললো আমরা এসে গেছি কাছাকাছি, একটু দূরে চলে গেছিলাম, আমরা কাছাকাছি এসে গেছি, ঢুকছি। এবার ঢুকে পেছনের গেস্ট হাউসটাতে অনেকটা হেঁটে যেতে, অনেকটা রাস্তা, আচ্ছা, বেশ খানিকটা হেঁটে যেতে হবে। আমরা ঢুকছি, এবার আমরাও এবার বেশ ভয় পেয়েছি। আমি বললাম তোরা দৌড়ে আয়, তাড়াতাড়ি আয়। এবার আমাদেরও ভয় লাগছে। এবার শুভম অমিত ঢুকলো, এবার ওরা বাইরে থেকে নক করেনি, আর চেঁচিয়েছে দরজা খোল, আমরা এসেছি। ঢুকলো, ঢুকে এবার আমরা আবার গিয়ে ঘরে বসলাম, আবার 2বার নক, আবার গিয়ে যখন খুললাম, এবারে যেটা দেখলাম, মেঝেটায় 3 জোড়া পায়ের ছাপ, জলে, মানে পা ভিজিয়ে, ধর আমরা টয়লেট থেকে বেরোলাম, পা ভেজালে যেরকম পায়ের একটা জলের ছাপ হয় না, জলের ছাপ 3 জোড়া। এক জোড়া বেশ বড়, এক জোড়া মাঝারি, এক জোড়া ছোট্ট ছোট্ট, 2টো পায়ের ছাপ, 3 জোড়া পায়ের ছাপ। মানে এটা কোত্থেকে এলো? তোরা কি পা ভিজিয়ে এসছিস? বলে না, আমরা তো চটি পরে পা শুকনো। তখন শুভম বললো, শুভম কিছু একটা বোধহয় আন্দাজ করেছিল, কিন্তু যেহেতু ছেলেটা মানে একটু টম বয়েস টাইপের আর কি, মানে একটু সব কিছুরই একটু একটু নলেজ ছিল ওর। এবার বললো যে শোন, আজকে রাতটা এখানে থাকা ঠিক হবে না, চল একটা কাজ করি, আমরা নিচে নামি,
সবাই সবার হাত ধরে থাকবো, হাত ধরে ওই ঝিলের ধারে একটা বসার জায়গা ছিল, ওই পার্কের মধ্যে একটা ঝিল ছিল, ঝিলের ধারে একটা বসার জায়গা আছে, বেঞ্চ আছে, ওখানে একটা লাইট জ্বলছে, বড় একটা হ্যালোজেন টাইপ লাইট জ্বলছে, আমরা গিয়ে ওখানটা বসে থাকবো। আমরা সবাই তাই করলাম, গিয়ে কেউ কারোর হাত না ছেড়ে এরকম জাস্ট হাত ধরে সবাই মিলে 3জন 6জন সবাই মিলে ওখানে গিয়ে বেঞ্চে বসে থাকলাম। এইবার বেঞ্চে বসে আছি, সামনে ঝিল, হঠাৎ কোথাও কিছু নেই ওখানে না, জায়গাটায় কুকুর বেড়ালের কিন্তু খুব একটা উৎপাত নেই, আচ্ছা, কারণ ঢুকতে দেওয়া হয় নাই বোধহয়, কারণ ওখানে ক্যান্টিন আছে, যেহেতু খাবার দাবারের ব্যবস্থা আছে, ক্যান্টিন আছে, ফাংশন টাংশন হয়, পিকনিক টিকনিক হয়, সেগুলি কুকুর বেড়াল ঢোকার কোনো অবকাশ নেই। পেছন দিকটা মানে ঝিলের ওপাশটা বড় বড় পাঁচিল। এবার হঠাৎ দেখলাম 2টো কুকুর, আমরা বসে আছি বেঞ্চে, ঠিক একটু ডিস্টেন্সে 2জন কুকুর আমাদের দিকে তাকিয়ে বসে আছে। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, দেখলে মনে হবে না স্ট্রিট ডগ। আচ্ছা, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ মনে হবে যেন স্ট্রিট ডগকে কেউ বাড়িতে নিয়ে গিয়ে পুষলে যেরকম একটু সুন্দর টুন্দর ফর্সা টর্সা করে রাখে না, ওই রকম বসে আছে। আমরা যতক্ষণ বসেছিলাম ততক্ষণ আমাদের সাথে বসেছিল। আচ্ছা, এবার আমরা কুকুর তো এখানে ঢোকার পারমিশন নেই, এরা কোত্থেকে এলো? হঠাৎ করে সারাদিন দেখলাম না কাউকে, হঠাৎ করে মাঝরাত্রিরে দুম করে দুখানা কুকুর কোত্থেকে উদয় হলো। তো বলছি যাকে বসে আছে থাক, আমরা এখানে বসি বলে 3টে 3:30 প্রায় 3:45 বাজে। শুভম বলে এবার বলে আমরা হাত ধরে আবার ওরকমভাবে ওই অবধি গেলাম, ওদের 3জনকে ওইখানে পেছনে গেস্ট হাউসটা রাখলাম, রেখে আবার আমরা হাত ধরে সামনের গেস্ট হাউস এলাম। ইন দি মিন টাইম যেটা হয়েছে, একটা কুকুর ওদের সঙ্গে ওরা যতক্ষণ না ওপরে উঠলো, দরজা বন্ধ করলো, লাইট অফ করলো, ওখানে বসে রইল। আর একটা কুকুর আমাদের পেছন পেছন এলো, আমরা যতক্ষণ না উঠলাম, লাইট অফ করলাম, গেট বন্ধ করলাম, বসে রইল। ইনফ্যাক্ট আমরা উপরে উঠে পর্দা ফাঁক করে দেখলাম তখনও কুকুরটা আছে, মানে ও যেন তোমাদের প্রোটেক্ট করছিল। হ্যাঁ, হ্যাঁ। প্রোটেকশন হিসেবে যেন ওরা ছিল আমাদের, এরকম একটা কিছু। তো তখনও দেখলাম ও বসে আছে। তারপরে আবার কিছুক্ষণ পরে যখন দেখলাম নেই, রীতিমতো ভ্যানিশ কুকুরগুলো। পরের দিন সকালেও আর তাদের দেখতে পেলাম না। পরের দিন সকালবেলা আমরা ডিসাইড করলাম যে কাকু তো আসবে আমাদের নিতে, মানে কাকু মানে ওই সমিতার বাবা, ওনার মানে স্টাফ আর কি। তো ওই কাকু তো আসবে আমাদের নিতে, আমরা জিজ্ঞেস করব বলে আমরা আবার ব্রেকফাস্ট করে ক্যামেরা নিয়ে বেরিয়ে এবার কাকুকে গাড়িতে জিজ্ঞেস করছি, কাকু কাল রাত্রিরে এইসব ঘটনা ঘটেছে, কিছু কি আছে? বলে তোরা কোন দিকে গিয়েছিলিস? আমি বললাম সেরম কোথাও যাইনি। তো বলে তোরা কি গেস্ট হাউসটার পেছন দিকে গিয়েছিলিস? আমি বললাম যে না আমরা যাইনি, তবে ওরা গেছে কিনা বলতে পারবো না। তখন শুভম বলল যে ওরা গেস্ট হাউসে যাওয়ার আগে ওখানে পেছন দিকে গিয়ে টয়লেট করেছে। এবার একটাই টয়লেট ছিল ওখানে, কারোর বোধহয় পেয়ে গেছিলো, তো ওখানে গিয়ে টয়লেট করেছে। বলে তোরা ওখানটা গিয়ে বোধহয় ভালো করিসনি, ওখানটা কাউকে আমরা যেতে বারণ করি। তারপরে আর কিছু বলল না কাকু, আর কিছু বলল না, হয়তো ভয় পাবো বলেই বলল না। বললাম বলো না কাকু কী হয়েছে বলো না। বলছে যে থাক না, তোরা তো আজকেও থাকবি। আমি বললাম আমরা আজকে আর থাকবো না, আমরা কোনো রকমের বিকেলবেলা গুটিয়ে আমরা বাড়ি যাব, আর এই টেনশন নিতে পারছি না, এই টেনশন আমি আর রাত্রিরে আমরা নিতে পারবো না। বললো সেটাই বেটার হবে, তোরা চলে যা। বলে আমরা সেদিনকে সব যা কাভার আপ করা ছিল একটা পটারি এতে গ্রামে গিয়েছিলাম, খুব সুন্দর ক্যাপচার পেয়েছি। এবার করে টোরে আমরা বিকেলবেলা 5টা নাগাদ উঠে গাড়ি করে ব্যাক। এই ছিল আমার চন্দননগরের গল্পটা। কিন্তু এর ব্যাকে কি হিস্ট্রি, ব্যাক হিস্ট্রিটা আমি সেরকমভাবে ক্লিয়ারলি জানতে পারিনি। সম্ভব নয়, কারণ ওই একটা
একটা রাতের জন্য গিয়ে কিছু আনক্যানি ফিল করে এবার তার এন্ডে কি আছে না আছে, আর যেহেতু এবার এটা দেখ, বিজনেস যেহেতু- প্রপার্টি সে তো বলবে না হ্যাঁ, না একটা ফেমাস পার্ক, হ্যাঁ। আমরা যদি কিছু লিক করি সেটারও একটা ব্যাপার ছিল, সেই জন্য আর হয়তো কিছু খুলে বলেনি, শুধু এইটুকু বললো ওই জায়গাটা যাস না, আমরা যেতে বারণ করি, খুব শিগগিরই আমরা ওই জায়গাটা একটা বাউন্ডারি দিয়ে দেবো। এইখানটা এবার আমরা আবার যখন ফেরত গেলাম ইনস্টিটিউশনে, এবার আমরা সব বড় বড় ছেলেমেয়ে, স্যারেরাও বন্ধুর মতন, এবার শান্তনু স্যার বলে একজন ছিলেন, ওনাকে বলেছি পুরো স্টোরিটা, এবার উনি কিছুতেই বিশ্বাস করবেন না, মানে একদম ভূত বিরোধী মানুষ একজন। এবার বলছে যে ঠিক আছে তাহলে এবারের পিকনিকটা চল ওখানেই হবে। আচ্ছা হ্যাঁ চলুন, কিন্তু আমরা ওখানটা উঠবো না, ওই ঘরে আমরা ঢুকবো না, চলুন বলে আমরা একটা গ্রুপ, বিশাল বড় গ্রুপ গেছি ও ঠিক ওটা নিচে, ওখানটা ভাড়া করা হয়েছিল আমাদের ফ্রেশ ট্রেশ হওয়ার জন্য, বাট আমরা ওখানে আজ উঠিনি, বাকিরা যারা গেছে। এবার তার মধ্যে দুজন ছিল যারা অ্যাবাউট টু গেট ম্যারিড ওকে সুন, তো এবার ওরা গেছে টয়লেট করতে 1 by 1, যেহেতু একটাই টয়লেট 1 by 1 গেছে, গিয়ে এবার টয়লেট করতে গেছে, গিয়ে উদম চেঁচাচ্ছে ওপর থেকে, নিচ থেকে আমরা শুনতে পাচ্ছি, খোল রে, কে আটকেছিস, কেন এরকম বদমাইশি করেছিস, খোল রে, ভয় পাচ্ছি। এবার আমরা একে অপরে মুখ চাওয়াচাই করছি, স্যারকে বলছি স্যার কে আটকে দিয়েছে, বলছে না ওপরে তো কেউ যায়নি, ও তো একাই আছে বলে, এবার দুজন গেছে গিয়ে খুলে দিয়েছে, খুব রেগে গেছে, হ্যাঁ তোরা এরকম মজা করেছিস, আটকে দিয়েছিস, জানিস আমি এরকম ভয় পাই, এরকম করেছিস। বলছে বিশ্বাস কর আমরা কেউ আটকায়নি, আমরা উঠিনি ওপরে কেউ, আমরা অলরেডি যে গল্পটা শুনেছি তারপর আমরা ভয়তে এখানকার উঠিনি, তোকে কে আটকাবে। সেও একটু নার্ভাস হয়ে গেছে, এবার বলছে যে ঠিক আছে চল তাড়াতাড়ি নিচে যাই বলে সে নিচে আস্তে পুরো এরকম ট্রাম্বলিং খেয়ে পড়ে গেল সিঁড়ি দিয়ে, মেয়েটা হাত পা ছড়ে গেল পুরো, কি করে পড়লি কি করে, বলছে জানি না, পেছন থেকে কেউ ঠেলে দিয়েছে। বলছে তোর পেছনে তো কেউ ছিল না, যারা ছিল দুজন তোর সামনে ছিল, তোর পেছনে তো কেউ ছিলই না, ঠেলবে কে তোকে। বলছে তা তো জানি না, ঠেলে দিল আমি পড়ে গেলাম। আমি স্যারকে বলছি স্যার দেখেছেন, আমি বলেছিলাম আসবেন না এখানে। তখন স্যারও একটু মুখটা ছোট হয়ে গেছে। এবার টয়লেট তো যেতেই হবে, আর কোনো অপশন নেই, এবার অতক্ষণ আছি টয়লেট তো পাবেই। এবার আর একটা মেয়েও গেছে, গিয়ে এবার সে আটকায়নি, কিন্তু সে যেটা হলো নাবতে গিয়ে মাথা ধাক্কা খেয়ে সেই দেয়ালটা, সিঁড়ির দেয়ালটা ধাক্কা খেয়ে সেও পড়ে গেল, মাথায় লাগলো, হাত পাত পুরো ছড়ে ছিটে একবার একাকার হলো, ফুল অফ নেগেটিভিটি জায়গাটা ফুল অফ নেগেটিভিটি। হ্যাঁ কী হচ্ছে, এবার স্যার বলছে যে চল বেরোই, আর সন্ধে করতে হবে না, বেরোই সন্ধে অবধি থাকতে হবে না, বেরিয়ে পড়ি বলে সব স্পিকার গুটিয়ে সব আমরা তাড়াতাড়ি চলে এলাম। বললাম স্যার আপনি এবার তো বিশ্বাস করবেন। বলছে যে ভূত বলে কিছু আছে যে আমরা বিশ্বাস করব না, কিন্তু এটা যেটা হয়েছে সেটা একটু অন্যরকম জিনিস, তবে কী জিনিস সেটার কোনো লজিক নেই, এইটুকুই আমি বলতে পারবো। মচকাবেন না এরকম একটা ব্যাপার, ভাঙবো তবু মচকাবো না, আফটার অল স্টুডেন্ট, মাথা নিচে করলে একটা তো প্যাক খাবো, এরকম একটা ব্যাপার। আচ্ছা ঠিক আছে বুঝলাম বলে তারপরে আমাদের পুরো ইনস্টিটিউশনটা হয়ে গেল যে ওই দিকে পিকনিক করার জন্য ইটস নট এ নাইস স্পট, আর কেউ আমরা ওইদিকে যাইনি। এবার ঘটনা হচ্ছে যে পার্কটার সম্পর্কে তুমি এত কথা বললে, তুমি বিশ্বাস করো মানে চন্দননগরে বিয়ে হওয়ার সুবাদে আমাদের প্রচুর ইনভিটেশন পড়ে, ওই পার্কে যেতেই হয় আমাদেরকে। এই যে আমার মাথায় এটা ঢুকে গেল, এবার আমি আর ওখানে যেতে পারবো না।
এরপরের আমি ওখানে প্রচুর অনুষ্ঠান কভার করেছি অ্যান্ড আমাদের মূলত ধরো বিশেষত বিয়ে বাড়ি তো ওখানে ওখানে খুব তো একটা হয় না, বিয়ে বাড়ির থেকে বেশি হয় হচ্ছে অন্নপ্রাশন বা একটু সকালের দিকে যে Picnic টা সেরেমনিগুলো most হয়, হয়। হ্যাঁ পিকনিকটা বেশি হয় শীতকালের দিকে। এবার এই যে মাথায় আমার ঢুকলো এরপরে ওখানে কিছু হলে আমি তো নেই, আমি আর যাব না, ব্যাস এটা আমি কনফার্ম। আচ্ছা, এরপরে কিন্তু যেটার জন্য অধীর আগ্রহে আমার মনে হয় আমার দর্শক বন্ধুরাও ওয়েট করছিল এবং আমি বেসিক্যালি খুব এটার জন্য মানে এক্সাইটেড জানার জ্যান্ত জন্য। ভূতের গল্প। জ্যান্ত ভূতের গল্প, এক্স্যাক্টলি, যে তোমার লাইফের ভাই ওই রকম একটা অভিজ্ঞতা, এটা তো সচরাচর কারোর ঘটে না। আর হ্যাটস অফ টু ইউ যে তুমি ওখান থেকে এইভাবে বেরিয়ে এসেছো, ওইটা শুনবো, একটু বলো। আচ্ছা, এটা হচ্ছে সত্যি জ্যান্ত ভূতের গল্প। ঘটনাটার সূত্রপাত 2004 সালে। আমি 2002-তে গ্র্যাজুয়েশন কমপ্লিট করি। বাপি বললো গ্র্যাজুয়েশন হয়ে গেছে, এবার বিয়ে করো। আমি বললাম বাপি এত তাড়াতাড়ি বিয়ে করব না, আর 2 বছর আমাকে সময় দাও, আমি একটু করি কিছু একটা, যাতে পরে গিয়ে কিছু একটা নিজের এস্টাবলিশমেন্ট করতে পারি, এরকম একটা কিছু করতে দাও। বলে কি করবে? আমি বললাম মাস কম করব। ঠিক আছে করো। আমার বাপি ছিল, একটাই আমার বাপির গোড়ামি ছিল, সেটা হচ্ছে স্ট্রিক্টলি নো লাভ ম্যারেজ। বিয়ে যদি করতে হয় আমাদের পছন্দেতেই করতে হবে। ইনফ্যাক্ট যখন আমি কলেজে যাই, আমি চিরকাল গার্লস স্কুলে পড়েছি, লরেটোতে পড়তাম আমি। এবার যখন আমি কলেজে যাই, অবভিয়াসলি কোয়েড কলেজ, কারণ কমার্স ছিল আমার সাবজেক্ট। এবার খুব একটা গার্লস কলেজে কমার্স পড়াতো না, এবার সেখানে কোয়েডে আমাকে যেতে হয়েছে। তো ফার্স্ট ডে মাই ফাদার আটার্ড হচ্ছে, বেটা ইউ আর গোয়িং টু দ্য কলেজ অনলি টু স্টাডি। বুঝে গেলাম যা বোঝার। বাট বিলিভ মি, কলেজে মেয়েদের থেকে ছেলেরা আমার বেশি বন্ধু ছিল, এটা এটা স্বাভাবিক, এটা হয়। এবং দে ওয়ার ভেরি গুড ফ্রেন্ডস। তার মধ্যে অনেকেই আমার প্রপোজ করেছে, কিন্তু খুব একটা সুবিধে করতে পারেনি। এবার তার জন্য খুব ফানি স্টোরিজ আছে, যেগুলো আমি আজকে আর বলছি না, প্রচুর লেন্দি হবে, যেগুলো আমি অন্য কোনো দিন বলবো। প্রচুর ফানি স্টোরিজ আছে। এটা শুনবো একদিন, হ্যাঁ খুব ইন্টারেস্টিং, এগুলো ভালোই লাগে শুনতে, মজাদার। আর তোমার একটু কলেজ ডেজের রিক্যাপচুলেট হবে তো ভালো লাগবে। ইভেন মানে এমন হয়েছে নির্দোষে বাড়িতে পিটুনি খেয়ে গেছি, আরে কোনো দোষ ছাড়াই। এগুলো হয়, আমারও এরকম এক্সপিরিয়েন্স আছে, মানে আমি এর মধ্যে নেই, আমি কিছু জানি না। ওমা, কার ভালো লাগে কি হলো, কোথা দিয়ে কি স্টোরি কে মেক করে মাকে এসে বললো, ব্যাস মাঝখান থেকে ঝাড়টা আমি গেলাম। তোর তো স্টোরিজ এসছে, আমার তো পার্সেল এসছে। বাবা এটা মারাত্মক, আমার তো স্টোরি যেমন আসতো না, ও বাবা। এবার ওটা একটা ডিফারেন্ট, ওটা একটা লেন্দি ব্যাপার, ডিফারেন্ট ইস্যু, ওটা পরে বলবো। সেন্ট্রাল কলকাতাতে আমাদের ওখানে অতটা ওই সাইকেল বাইসাইকেল করে পেছনে ঘোরা প্রেম ব্যাপারটা নেই কিন্তু, ঠিক আছে। কিন্তু যেহেতু আমি কলেজ স্কোয়ার সুইমিং ক্লাবে সাঁতার কাটতাম, তুমি জানো না দীর্ঘদিন ধরে একটি উৎপাত, সেই সকালবেলা 5টার সময় কার এনার্জি থাকে প্রেম করার, সে সকালবেলা আমি 5টার সময় সাঁতার কাটতে যেতাম, প্রতিদিন 5টা থেকে ফলো করে সুইমিং ক্লাব অবধি যেত, যতক্ষণ সুইমিং করতাম সে বসে থাকতো, চলে আসতো, লোকজন ভাবতে শুরু করে দিয়েছিল আননোয়িং, মানে আমি কিন্তু জানতামও না যে ওটা আমার বয়ফ্রেন্ড, আমি তাকে চিনিও না, কিন্তু ওটা আমার বয়ফ্রেন্ড। অ্যাকচুয়ালি কি করতে হতে বলতো, চলে আসার আগে একটা সুন্দর সুইমিং কস্টিউম পরে ছবি সাজিয়ে একটা ছোট অ্যালবাম গিফট করে আসা উচিত ছিল, যে ইউ ফিল লাইক টু লুক মি ইন দিস ড্রেস অনলি। আই ডোন্ট নো যে ও কি ফিল করতো, বাট কারোর এত এনার্জিও থাকতে পারে আমি এটা এক্সপেক্টই করিনি কখনো। তুমি বললে বলে এরকম এই পুরনো কিছু স্মৃতি বিচরণ হচ্ছে, মানে অদ্ভুত অদ্ভুত ঘটনা। ওই বললাম না সাইকেল করে প্রেমের ব্যাপার তো নেই আমাদের সেন্ট্রালে, তবু ওখানে ওই রকম একটা উৎপাত। আরে সে নির্দিষ্ট সময় আমি যখন টিউশন যাই সে সাইকেল করে যাচ্ছে, এবার বাবা মার ধারণা তৈরি হচ্ছে যে আরে এটা বোধহয় আমার মেয়ের বয়ফ্রেন্ড। আরে আমার কেন বয়ফ্রেন্ড হবে, আমি তো তাকে চিনিও না ঠিক করে, মানে আমি যে ফোকটে কত কেস খেয়েছি সেটা শুধু আমিই জানি, মানে কেন এগুলো, কেন এই উৎপাতগুলো করার কোনো মানেই দাঁড়ায় না। দুধ দুধ। এনিওয়েজ তুমি এটা বলো। একটা মানে একদম অন্যরকম গল্প, সেটা এই মজার গল্পটা পরে বলবো, হবে, আগে এটা হ্যাঁ। বলি। তো এরম ছিল আমার ব্যাপার। সুতরাং বিয়ে দেবে, বাপি বিয়ে দেবে দেখে শুনে, কিছু করার নেই। তো সিগনাসে মাস কম করলাম, ওই মিঠুন চক্রবর্তীর একটা ইনস্টিটিউশন ছিল। ওয়াও, হি ইজ সো হ্যান্ডসাম। যাই হোক, মাসে একদিন করে ক্লাস নিতে আসতেন, ম্যান ইন ব্ল্যাক, পুরো ব্ল্যাক পরে,
অ্যান্ড ভেরি নাইস পারসন, খুব ভালো লোক ছিল, মানে অ্যাজ এ টিচার হি ইজ ভেরি গুড। যাই হোক, পাস আউট করলাম। ওরাই করলো, অ্যাকোয়ার করলো আমাকে, যে লেটার দিল যে তুমি আমাদের এখানে নিউজ রিডার হিসেবে জয়েন করো। তো বাপি রাজি হলো, মা রাজি হলো না। মা একটু ব্যাকডেটেড মেন্টালিটির। 10টা 5টা চাকরি নয়, তুমি কখন যাবে কখন ফিরবে, শ্বশুরবাড়িতে গিয়েও যদি চাকরি কন্টিনিউ করো ওরা কিভাবে নেবে, ওরা যদি অ্যালাউ না করে দেন হোয়াট উইল ইউ ডু। তো যাই হোক, মায়ের প্রেশারে হলো না, মায়েরাই কর্ত্রী বাড়িতে, হেড অফ দি ডিপার্টমেন্ট, হলো না। কী হবে তাহলে এবার, চলো বিয়ে করো। ঠিক আছে, পাত্র খোঁজো, বিয়ে করব। পাত্র খোঁজা হলো। এবার সেখানেও একটা মজার স্টোরি আছে, সেই মজার স্টোরিগুলো অন্য দিন বলবো। পাত্র খোঁজা হলো, পাত্র খোঁজা চলছে। এবার একটা ঠিক হলো 2004 সালে, পাত্র ঠিক হলো ওই উনশানি ষষ্ঠীতলা, হাওড়া। ওখান থেকে পাত্র, উৎকল শ্রেণীর ব্রাহ্মণ, বিক্রমজিৎ মহাপাত্র নাম। ভালো দেখতে, বেশ সুপুরুষ, সুন্দর দেখতে। ও নাকি বাবা মারা যাওয়ার পর 16 বছর বয়স থেকে নাকি কাজকর্ম করছে টু রান দ্য ফ্যামিলি। আর তার সাথে নাকি MA কমপ্লিট করেছে ইংলিশে। তো ঠিক আছে, চলো, বাপি দেখেছে, নিশ্চয়ই ভালো কিছুই হবে। এবার যত কথাবার্তা এগোচ্ছে না, কীরম যেন একটা আমার আর আমার মায়ের কীরম যেন একটা ফিলিং হচ্ছিল যে সামথিং ইজ নট রাইট, সামথিং ইজ নট দেয়ার। কিছু একটা যেন ওদের মধ্যে কিছু একটা আছে, ব্যাপার অন্যরকম। একদিন একটা কথা বলছে, অন্যদিন আর একটা কথা বলছে। একদিন বলছে আমাদের কিছু চাই না, অন্যদিন বলছে খাট বিছানা দাও, আলমারি দাও, এরকমভাবে না চলছে ব্যাপারটা। এবার আমি একদিন বললাম, বাপি তুমি না একটু খোঁজ নাও। এরকমভাবে একদিন একটা কথা আর একদিন একটা কথা, আমার না কীরকম লাগছে। বাপি বলছে যে না ওরা ভীষণ বাপি একবার খোঁজ নাও। তো গেল বাপি একদিন খোঁজ নিতে, ফিরে এলো, ফিরে এসে যথারীতি পজিটিভ কথাই বলল যে না সব ঠিক আছে করা। এবার আশীর্বাদের দিন ঠিক হলো। আশীর্বাদের দিন যেটা হলো, আশীর্বাদ করলো, আশীর্বাদ করার পর চলে গেল, খাওয়া দাওয়া করে চলে গিয়ে এবার বাড়ি গিয়ে ফোন করে বলছে, আপনারা কি মেয়েকে কিছুই দেবেন না? খাট দেবেন না, বিছানা দেবেন না, আলমারি দেবেন না? বলছে যে দেখুন সেরকম কিছু কথাবার্তা তো হয়নি, যদিও আমি দেব, এগুলো তো দিতে হয়, আমি দেব, কিন্তু আপনারা তো সেরকম কিছু বলেননি। বলছে আমরা বলিনি বলেই কি আপনারা গা এড়িয়ে যাবেন? আমার না কথাটা খুব বাজে লেগেছে, বিশেষ করে বাপিকে বলা কথা। মানে মা বাপিকে তো একটু সেনসিটিভ হই এই ব্যাপারটাতে, যে পেরেন্টসকে কিছু বললে খুব খারাপ মাথা লাগে। গরম হয়ে গেছে। ঠিক। আমি বললাম বাপি আমি বিয়ে করবো না এখানে। যারা এখন থেকে এই মানসিকতার হয় তারা পরে গিয়ে কী করবে? আমাকে এখানে বিয়ে দিও না। বলে বেটা সব কার্ড বিলি হয়ে গেছে, তুই সবাইকে বলা হয়ে গেছে, সব কেনাকাটি হয়ে গেছে, নেক্সট আর 1 মাসও বাকি নেই তোর বিয়ের ডেটে, তুই এখন কি করে আমি ক্যান্সেল করব? বললাম বাপি তুমি কিন্তু ভুল করছো তুমি। বলছে দেখ না সব অ্যাডজাস্ট হবে, ছেলেটা তো ভালো, অ্যাডজাস্ট হয়ে যাবে। যাই হোক, বাপির কথা বিয়ে করলাম। যেদিন বিয়ে সেদিনকে বর আসার, মানে আমার গোধূলি লগ্ন ছিল আর কি। বর এলো রাত্রির 2টোর সময়, সবাই চলে গেছে তখন, শুধু ফ্যামিলি মেম্বার্সরা আছি। বর এলো নিশুতি রাতে, সবার অলক্ষ্যে, রাত্রি 2টোর সময়। তুমি বসে আছো তো? আমি বসে আছি হাঁ করে। বাবা, আর বাড়ির তো তখন তুমুল টেনশন, যে কি ব্যাপার। ফোন করছে, রিসিভও করছে, কথাও বলছে, আসছি। সেই আসছিটা গিয়ে পৌঁছলো 2টোর সময়। যাও বা এলো, গাড়ির দরজা খুলছে না। আর বারে, এ তো ভারী মজার ব্যাপার,
সে শিখ ফিক নিয়ে গিয়ে ঢুকিয়ে গাড়ির দরজা খোলা হলো। এবার যাই হোক খোলা হলো, ভোর রাত্রির অব্দি বিয়ে হলো। বিয়ে করে চলো 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 তাড়াহুড়ো করে কোনো রকমে বরযাত্রী ছিল? না, কেউ আসেনি। অথচ বলেছিল কত 150 না 160-70 জন বরযাত্রী আসবে। মানে 150 জনের তোমরা খাবারও তো অ্যারেঞ্জ করেছিলে? এত খাবার নষ্ট, এত খাবার। এলো কে? বর এলো, বরের দিদি এলো, বরের মা এলো, যদিও মায়েরা আসে না কিন্তু ওরা এসেছিল। মা এলো আর ওই মামার 2 জন এসছিল, ব্যাস ওই কটাই। মানে বিয়েটাই খুব অদ্ভুত। অদ্ভুত বিয়ে, একটা অদ্ভুত রকমের বিয়ে। এত লুকোচুরি বিয়ে আমি কোনোদিন লুকোচুরি দেখিনি। বিয়ে অ্যাকচুয়ালি ওরা চাইছেই না কারোর সামনে প্রকাশ্যে আসতে, ধরা পড়ে যাওয়ার একটা কিছু ভয়। হ্যাঁ, বুঝতে পেরেছি। ওই জন্য লুকিয়ে লুকিয়ে রাত 2টার সময় এলো, টুক করে বিয়েটা করে বাস বউ নিয়ে পালাতে ভোর হতে না হতেই 5টা বাজতে বাজতেই চলো 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 চলো, মানে তখনও তো ওঠেনি কেউ, তার আগেই নিয়ে চলে চলো আর কি। কার সাথে বিয়ে হলো কাউকে দেখানোর দরকার নেই, কেউ যেন না দেখতে পায়, এরকম একটা ভাব। এবার চলে গেল, তাড়াতাড়ি নমনম করে আশীর্বাদ হলো, হয়ে চলে এলাম। এসে এবার ঘরে ঢোকা যখন হচ্ছে তখনও পাড়ার কজন ছাড়া কোনো আত্মীয় স্বজন নেই। ভীষণ অদ্ভুত ব্যাপারটা লাগলো আমার। পাড়ারই যারা আছে সব পাড়ার, আর কেউ নেই। মানে এটা নিজের মামা মাসি কাকা কাকু হ্যাঁ, তো থাকে, পাড়ার যারা। হ্যাঁ। আর বাড়িটা কীরকম দেখ, মানে মানে অনগোয়িং কনস্ট্রাকশন বাড়ি। 3 তলাটা হচ্ছে, এখনো হয়নি, 2 তলা অবধি মোটামুটি একটা হয়েছে। এবার বাড়িটার সামনেটা অনেকটা কিছু নেই, দুপাশে একদম ধুধু। আর বাঁ দিকটা দিয়ে চলে গেলে একটা এরকম ছোটো এরকম একটা সরু খাল মতন, আবার অনেকটা স্টিপে নেমে গিয়ে, অনেকটা স্টিপ একটা, মানে রাস্তাটা যেখানে নামতে হবে অনেকটা স্টিপ, নেমে গিয়ে খালটা। এবার ওরকম একটা বাড়ি, আশেপাশে কিচ্ছু নেই, শুধু মানে একটা স্কুল ছিল ওখানে অনেকটা দূরে, ওখান থেকে একজন মাস্টারমশাই এসেছিলেন। আর লাকিলি ওখানে গিয়ে আমি জানতে পারলাম যে আমার মাসির একজন বোন ওখানে থাকে, মানে আমার নিজের মাসি নয়, আমার মায়ের জাটুতো দিদি, তার কীরকম একটা বোন ওখানে থাকে। এবার সে আমাকে দেখে চিনতে পেরে নাকি বাড়িতে বৌভাতের দিন যখন কনে যাত্রী আসবে তখন নাকি আমার মাকে বলেছিল, এটা আমি পরে শুনলাম সব, মাকে বলেছিল তোমরা আর লোক পেলে না বিয়ে দেওয়ার, মেয়েটাকে এরকম জলে ফেলে দিলে। এবার মাসিকেও বলেছে, মাসি প্রচণ্ড রেগে গেছে। এবার আমার মেসোমশাই ছিলেন তো আলিপুর কোর্টের লয়ার। এবার মেসোমশাই আমাকে খুব ভালোবাসতো, নেই আজকে আর, খুব ভালোবাসতো। এবার যাই হোক হলো, এবার ঘরে ঢুকেছি, ঘরে ঢোকা হলো, সব নিয়ম টিয়ম যা খেলাকুলি সব করা হয়ে এবার ফ্রেশ ট্রেশ হয়ে বসেছি। সব গ্রামে যেরকম হয় পাড়া সব এসে জড়ো হয়ে বসেছে, একজন একজন করে সব গিফট দিয়ে যাচ্ছে, মুখ দেখে যাচ্ছে, যেটা হয় সেটা হলো। হওয়ার পর এবার সন্ধেবেলা স্টোরিটা বলি। সন্ধেবেলা আমার এক সকল ননদ ছিল যার বাড়ি কাঁথি, মানে তোর প্রেজেন্ট অ্যাড্রেস, যার বাড়ি কাঁথি, এবং তাদের নাকি কোটি কোটি টাকার টার্নওভার, এবং মানে বিশাল বিশাল বুকডি আর কি, মানে খুব বড় বড় কথা বলছে। ওই যে কাজু বাদাম, নারকেল গাছ, কাজু বাদাম গাছ ইত্যাদি 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 প্রচুর। যাই হোক, এবার আমি আর কি তার কাছে কিছুই না, আমার কোনো স্ট্যাটাসই নেই, শুধু পয়সা থাকলে স্ট্যাটাস হয়, ভালো কথা। তারপরে যেটা হলো, টু মাই অ্যাস্টনিশমেন্ট, হার্ট ট্রিক্স বেরোলো। মানে যেদিনকে গৃহপ্রবেশ হলো সেদিন সন্ধ্যেবেলা ঘরে আমাকে ডাকা হলো,
আমার সো কল্ড শাশুড়ি, আমার সো কল্ড ননদ, আমার সো কল্ড ননদের ছেলে মেয়ে, বাচ্চা বাচ্চা যারা, একজন পড়ে 4-এ আর একজন পড়ে 7-এ, আমার সো কল্ড নন্দাই, সো কল্ড কেন বলছি সেটা পরে আসছি, অ্যান্ড আমার সো কল্ড নন্দায়ের ভাই। আর তোমার হাজবেন্ড? আমার হাজবেন্ড আছে, সে তো আছে কমপ্লিমেন্ট সর্বত্র বিরাজমান। যাই হোক, এবার হার্ড ড্রিঙ্ক সার্ভ করা হলো, আমাকে অফার করা হলো। আমি তখন ভাবছি, বাপি তুমি আমায় কোন জঙ্গলে ফেলে দিয়ে গেলে? আমি বলেছিলাম আমি বিয়ে করব না, আমি মনে মনে বলছি কথাটা। মানে মা, ছেলে, মেয়ে, তার ভাই, বাচ্চারা সবাই মিলে একসাথে, সবাই মিলে একসাথে, এটা কেমন অকল্পনীয় শোনাচ্ছে ব্যাপারটা। সবাই মিলে একসাথে, এবং আমাকে ফোর্সফুলি অফার করছে। আমি বললাম আমি খাই না, আমাকে দেবেন না এগুলো, আমি খাই না। খাও না মানে? তোমরা যদি না খাও আমাদের স্ট্যাটাস কী করে মেনটেন করবে? আমাদের সাথে তো থাকতেই পারবে না তুমি যদি না খাও। জোর জবরদস্তি খাওয়ানো হলো আমাকে, মানে ধরে বেঁধে যাকে বলে। কি মানে কি অমানবিক ব্যাপার একটা। আমি শুধু বাচ্চাগুলোর দিকে তাকিয়ে আছি, বড়রা তো ছেড়ে দে। হ্যাঁ, বড়দের কথা বাদই দিলাম। আমি তো ভাবতে পারছি বাচ্চাগুলো, 4-7 এর বাচ্চাগুলো তাদের মায়ের সামনে, বাবার সামনে, কাকার সামনে, দিদার সামনে, হ্যাঁ, মামার সামনে তাদেরকে অফার করছে হার্ড ড্রিঙ্কস, খাচ্ছে। অফার করেনি, মানে তারা খাচ্ছে, দে আর ইউজ টু। আমি মানে দেখা তো দূরের কথা, ভাবনাতেও আসেনি, ভাবনাতেও আসে না আমাদের, রাইট? হ্যাঁ, মানে শুনতেই কেমন অড লাগছে একটা। আমি ভাবছি বাপি আমি কি করব, আমি এখানে কি করে সারা জীবন কাটাবো? খালি এটা ভাবছি আর চোখ দিয়ে টস টস করে জল পড়ছে। তুমি কোথায় দিয়ে গেলে আমাকে? এত আদর যত্ন দিয়ে মানুষ করে, এত আদর যত্ন দিয়ে বড় করে, পান থেকে চুন খসতে দিতে না, তুমি আমায় কোথায় দিয়ে গেলে? কার বাড়ি দিয়ে গেলে? টস টস করে চোখ দিয়ে জল পড়ছে। রাগও হচ্ছে বাপির ওপর। এর থেকে তুমি প্রেম করে পালিয়ে গেলে আমার অনেক ভালো হতো, অনেক ভালো ভালো ছেলেরা ছিল আমার জন্যে। তারপর সেই দিনটা গেল ওরমভাবে। মানে এত ইনটক্সিকেটেড হয়ে গেছিলাম সেদিন রাত্রিটা, আই কুড হার্ডলি মুভ। কোনো দিন আই হ্যাভ নেভার টেস্টেড, কোনো দিন আমি, ইনফ্যাক্ট আমার ফ্যামিলিতেও কাউকে দেখিনি, আমি ফ্যামিলিতে দূর দূরান্তে কাউকে দেখিনি। আর সেটা প্রাইভেটলি সে যে যা করলো, কিন্তু এইরকম মানে এই ফ্যামিলি ড্রামা এবার হয় না। মামার বাড়ির ফ্যামিলিতে মানে দে ওয়ার ফিল্মি পার্সন, দে ওয়ার মানে ফিল্ম ইন্ডাস্ট্রি ছিল, অনেক অভিনেত্রীদেরও দেখেছি আমি, কিন্তু দে ওয়ার নান অফ দেম ওয়াজ সাচ ইনহিউম্যান। পার্টিজেরও অনেক পার্টিজও অ্যাটেন্ড করেছি, কিন্তু কোনো দিন তাদেরকেও আমি দেখিনি। হ্যাঁ, এরকম বাচ্চাদেরকে কেউ ইনভলভ করে না, মানে এটা খুবই ঘৃণ্য। বাচ্চাদের ইনভলভ করাতে দূরের কথা, দে আর রেডি টু, মানে আমাদের না দিলে তোমার খবর আছে, এরকম একটা ব্যাপার। তারপর এবার সেই দিন রাত্রিটা কোনো রকমে কাটলো। এবার ওদের একটা কি নিয়ম ছিল যে 2 দিন পরে নাকি ফুলশয্যা, আচ্ছা, ও একটা নিয়ম ছিল। যাই হোক, তো সেদিনকে তো শুতে গেলাম রাত্রিবেলা। শুতে যাওয়ার আগে আমাকে আমার শাশুড়ি বললেন যে তুমি সকালবেলা উঠবে, উঠে চান ফান করবে, করে চা জলখাবার করে আমাদের ডাকবে। চলো ঠিক আছে, বাড়িতে তো করিনি, বাট এখানে তো শ্বশুর বাড়ি অ্যাজ ইফ আমাকে করতেই হবে। লেটস স্টার্ট আ নিউ লাইফ বলে পরদিন সকালবেলায় উঠলাম, উঠে চান ফান করে চা ফা করে জলখাবার করে সবাইকে ডাকলাম, খাওয়ালাম, খেলো। এবার যাই করি না কেন তাতেই ওদের যেন সবই অপছন্দ, কিছুই যেন ওদের পছন্দ হচ্ছে না। এবার মানে একটা ছোট্ট বাচ্চা ছিল হেল্পিং হ্যান্ড,
সেসব আমাকে বলে বলে দিত, দেখিয়ে দেখিয়ে দিত, কিন্তু কোনো কিছুই যেন আমাকে যেন ওরা প্রেস করতে চায়ই না, যতই ভালো করে করি না কেন। টু মাই টেস্ট বাডস ইজ লুকিং ফাইন, বাট তাদের টেস্ট বাডসে যেন কিছুই ভালো লাগছে না। আসলে যদি মানুষটাকেই না ভালোবাসে তাহলে তার কোনো কর্মকাণ্ডই কি করে ভালো লাগবে? বা ভালো যাকে যদি বাসে কেউ ভেতর থেকে তার খারাপ Exactly. ভালো সবকিছু নিয়েই অ্যাকসেপ্ট Exactly, করবে, তাই না? exactly. এবার যাই হোক, এবার তারপরের দিন যেটা হলো, সেই দিনটা তো কোনো রকমে কাটলো। সকাল বিকেল রান্না করলাম, খাওয়ালাম, আবার ওই সন্ধেবেলা একই সিনারিও, আসর বসেছে। তো সেদিনকে না আমি বলছিলাম কালকে হয়ে ওরকম হয়ে আমার খুব শরীর খারাপ করেছে, আমি আজকে করবো না, তাহলে কালকে আমি আর উঠতে পারবো না, কালকে তো বউ ভাত, আর কিছু বলার নেই, ওখানে বলার জায়গা নেই, আমি কালকে আর উঠতে পারবো না। আমি আর সেদিনকে খাইনি। এবার পরের দিন কি হলো, সকাল থেকে আর এই হেল্পিং হ্যান্ড যে মেয়েটা থাকতো তাকে আর দেখতে পাচ্ছি না, সে নেই। আমি জিজ্ঞেস করলাম যে ও কি একটা নাম ছিল, ভুলেও গেছি এখন। আমি সে কোথায়? বললো ও চলে গেছে, কাজ ছেড়ে দিয়েছে। আচ্ছা, যাই হোক, পরের দিন উঠেও আবার ওই চা জলখাবার একাই করলাম, একাই সব ম্যানেজ করলাম, করে জলখাবার টলখাবার করে ডাকলাম, এদের ফ্যামিলি মেম্বার্সদের দিলাম, দারোয়ানকে আবার দিয়ে আসতে হলো, দারোয়ানকেও দিয়ে এলাম। সেদিনকে সকালবেলা বলছে যে ওই তুমি একটু টয়লেটসগুলো পরিষ্কার করে দাও, আচ্ছা, ইনক্লুডিং দারোয়ান। মানে বাইরের আউট হাউসের টয়লেটটাও তুমিই পরিষ্কার করবে? আচ্ছা। পুরো শিভার করে গেলাম আমি। আই নেভার ডিড ইট, এখনও আমি করি না, বিশ্বাস কর, আমি পারি না, ফ্র্যাঙ্কলি তাও স্পিকিং আমি নিজের পারি না। পার্সোনালটা করা পসিবল, কিন্তু আর দারোয়ানের একটা বাইরের মানুষের টয়লেট তুমি পরিষ্কার করবে মানে? দাঁতে দাঁত চেপে করলাম, দাঁতে দাঁত চেপে করলাম। যাই হোক, সেই দিনটাও কোনো রকমে এরমভাবে কাটলো। আর বউ ভাতের ব্যাপারটা কি হলো? পরের দিন তো বউ ভাত ছিল। হ্যাঁ, সেদিনকে দুপুরবেলা আরেকটা জিনিস, মজার জিনিস হয়েছে সেদিনকে। এবার ননদ টনদ, সকল ননদ টনদ সবাই বসে আছে, এবার বউ ভাতের খাবারের লিস্ট হচ্ছে। খাবারের লিস্ট হতে এবার সবাই খুব শিক্ষিত, ওরা বলেছিল, ইংলিশে এমএ করেছে, অনেক কিছু করেছে। এবার আমাকে বলছে যে আচ্ছা ড্রামস্টিক হলে কেমন হয়, বিয়ে মানে বউ ভাতে ড্রামস্টিক হলে কেমন হয়? বউ ভাতে ডাঁটা, ড্রামস্টিক? বলছে ড্রামস্টিক মানে কি? ও মানে সজনে ডাঁটাটা তুমি মানে ওরা ধরতে পারেনি তোমার কথা? হ্যাঁ, ওরা ড্রামস্টিক বলতে চিকেন ড্রামস্টিক। চিকেন ড্রামস্টিক, ওদের ড্রামস্টিকের মানেটা হচ্ছে চিকেন ড্রামস্টিক। বুঝেছি, রাইট। বলছে ড্রামস্টিক মানেটা কি? ড্রামস্টিক ডাঁটা বললে কেন? আমি বললাম ড্রামস্টিক মানেটা ডাঁটাই, সজনে ডাঁটাকেই ইংলিশে ড্রামস্টিক বলে, অথচ সবাই ইংলিশে এমএ, ঝেঁটিয়ে ইংলিশে এমএ। ওকে। আমি তখন ভাবছি যে ভালোই, এর থেকে তো আমি শিক্ষিত, গ্র্যাজুয়েশন করেছি তবু আমি এদের থেকে শিক্ষিত, এমএ ফেমেতে তো যাইনি, ভাগ্যিস যাইনি, তাহলে এদের মতন হতাম। যাই হোক, বলছে যে ও সজনে ডাঁটা, তারপর না আর কেউ কথা বলেনি, একজন করে দেখলাম উঠে চলে গেল। যাই হোক, সেদিনকেও সন্ধ্যাবেলা সেম সিনারিও, আমি বললাম যে আমি উঠতে পারবো না, আমি খাবো না। না মানে বউ ভাতের বউ অ্যারেঞ্জমেন্ট ভাতের পরের দিন, তারপরের দিন না, বউ বউ ভাত। ভাতটা হয়েছিল? হ্যাঁ, হ্যাঁ, হয়েছিল। আচ্ছা, মানে সেখানে লোকজন এসেছিল? নমো নমো, আচ্ছা শুধু পাড়ারই, আচ্ছা। আত্মীয় স্বজন কাউকে দেখতে পাইনি। আর তোমার বাড়ি থেকে সবাই এসেছিল? সবাই এসেছিল, সবাই, যারা যারা বলেছিল আসবে সবাই। ওই অ্যারেঞ্জমেন্টগুলো ঠিকঠাক করেছিল তার মানে? হ্যাঁ, সব অ্যারেঞ্জমেন্টসগুলো ঠিকঠাক করেছিল। সন্ধেবেলা সাজিয়েও ছিল পার্লারের লোককে দিয়ে, আমাদের কাউকে বলবো না যত্ন করেছে, যত্ন করেই খাইয়েছে, সব কিছু ঠিকঠাক রেখেছিল, মানে খুব ভালো ইমেজটা রেখেছিল নিজেদের সবার কাছে, যাতে কেউ কোনো কোয়েশ্চেন করতে না পারে। হয়ে গেল সেদিনকে রাত্রিবেলা, এবার একসাথে থাকতে হবে এক ঘরে, এবার এক ঘরের পালা। এবার কি হলো, ও আর একটা জিনিস আমি মিস করে গেছি, তা আগের দিন দুপুরবেলা ওই অত কিছু হয়ে যাওয়ার পর, লিস্ট ফিস্ট করে হওয়ার পর আমাকে বললো যে তুমি তো এখন ঘরে শুতে পারবে না, তো কোথায় শোবে? বাইরে
এই শাশুড়ির একটা ডিভান ছিল, ওখানে শাশুড়ি শুতো, তার পাশে ওই যে ছেড়ে চলে গেছে কাজের লোক, তার একটা ক্যাম্প খাট ছিল, তুমি ওখানে শোবে? তার একটা ক্যাম্প খাট ছিল, তার চাদরটা পেতে দিল, চিটচিটে একটা বালিশ দিল, এখানে তুমি শো। বললাম একটা টাওয়াল হবে যেটা আমি পেতে, বালিশটার উপর পেতে শোবো, চিটচিটে একেবারে, হাত দিলে হাত আটকে যাবে এইরকম। বললাম একটা টাওয়াল দিন, টাওয়ালটা পেতে শোবো। আমি ডিসাইড করে নিয়েছি আমি কিছু বলবো না, মানে কোনো টাসেলেই আমি চাইনি। যাই হোক, এবার আমার তো অতক্ষণে যা বোঝার হয়ে গেছে, বোঝা হয়ে গেছে দুদিনে, ভাইব পেয়ে গেছো। আমি তো একটা ওয়াইফ পেয়েই গেছি। আমি কোনো টাসেলে যাব না, দেখি এরা আরও কী করে, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। বউ ভাতটা হলো, এবার বউ ভাত অব্দি আমি ওয়েট করেছিলাম। আর ততদিন তুমি তাহলে ওই বাইরে ওই ক্যাম্প খাটে শুচ্ছো? হ্যাঁ, দুদিন ওরকম শুয়েছি। বউ ভাতটা হলো, এবার আমাদের ঘরে ঢোকালো, ঘরে ঢুকিয়ে ননদ ফনদ সব ঢুকিয়ে দিল, কী সব নিয়ম আচার যা আছে সব করিয়ে দিল। দিয়ে এবার যেটা আমি নোটিস করলাম, আমার সোকল্ড নন্দাই একদম গলা অবধি খেয়ে টলতে টলতে বাড়ি চলে গেল। সোকল্ড ননদ সামনের একটা ঘর ছিল, বাচ্চাদের পাঠিয়ে দিল দিদার কাছে, দেওরকে নিয়ে দরজা বন্ধ করে শুয়ে পড়ল। আবার কি কালচার, কি ফ্যামিলি ড্রামা চলছে, এটা কি সার্কাস হচ্ছে, কে কার বর, কে কার দেওর, কিছুই বুঝতে পারছি না, টোটালি কনফিউজড। তখন মাথার মধ্যে রিলেশনশিপগুলোই যেন বসছে না। আমি বললাম যে, আমি ওকে তখন আমার বরকে জিজ্ঞেস করলাম যে জামাইবাবু যে চলে গেলেন, থাকবে না? আচ্ছা না, জামাইবাবুর কাজ আছে, চলে গেলেন। আমি আর কিছু প্রশ্ন করিনি। ফার্স্ট নাইট গেলাম ঘরে, একটু গল্প টল্প হলো। লোকটা না, মানে কি বলবো, বিহেভিয়ারটা অতটা খারাপ ছিল না, যেহেতু মানে উনি বলতেন উনি অ্যাস্ট্রোলজার। ও আচ্ছা, উনি বলতেন উনি অ্যাস্ট্রোলজার, another example of astrologer. নো কমেন্টস, No আমার যা comments. বিটার এক্সপিরিয়েন্স। ওকে, নো কমেন্টস। আমি না এই নামটা আর সহ্য করতে পারি না তারপর থেকে। তো যাই হোক, তো আমি আর বিশেষ কিছু জিজ্ঞেস করিনি। ওকে, দ্যাট নাইট হি ওয়াজ ওয়েল বিহেভ টু ইউ? ওয়েল বিহেভড টু মি। যাই হোক, আমাদের সোকল কোনো ফিজিক্যাল রিলেশনও হয়নি, টাচউড। এবার পরের দিন থেকে শুরু হলো আর এক নাটক। সকালবেলা উঠলাম, সকালবেলা সব ওই খাওয়ানো দাওয়ানো সব সেরে সারিয়ে, এবার দুপুর থেকে এই বিকেল থেকে লাঞ্চের পর থেকে শুরু হলো আর এক নাটক। এক একজন করে আসছে, আমাকে বলা হচ্ছে তুমি সেজে নাও। আমি বললাম আমার তো সবে বিয়ে হয়েছে, সবই তো নতুন শাড়ি, আলাদা করে সাজার তো কিছু নেই। মানে নতুন বউয়ের তো একটা ছাপই থাকে মুখে, আলাদা করে তো মেকআপ করার কিছু দরকার পড়ে না। নতুন গয়না, নতুন শাড়ি, অল আর ফ্রেশ অ্যান্ড ফাইন। যে না, একটু সেজে নাও, একটু ব্রাইটভাবে সেজে নাও, ডার্ক লিপস্টিক, একটু অর্নামেন্টস, কালারফুল অর্নামেন্টস। কেন? আর শাড়িটা সবসময় শিফনের হতে হবে। ও মানে একটু যে তাঁতের বা অন্যরকম শাড়ি নয়, শিফন, শিফনের হতে হবে। ওকে, সি থ্রু শাড়ি, সি থ্রু। এবার কিনেও রেখেছিল আলমারি ভর্তি, শুধু শিফনের মানে শুধু শিফন। ও মাই গড, শিফন অ্যান্ড দ্য ডিজাইনার ওয়ান্স, ওই জারি চুমকি বসানো। আমি না, বিশ্বাস কর, আমি এইসব জারি টাইপের শাড়িগুলো পরতে একদম পছন্দ করি না। মানে ইউজুয়ালি আমাদের মধ্যবিত্ত বাঙালি ঘরে শাড়ি পরলেও আমাদের একটু তাঁত কালচারটাই বেশি। আমরা খুব একটা নন বেঙ্গলি কালচারে যেমন তারা শিফন টিফনগুলো বেশি ইউজ করে, আমাদের বাড়িতে কিন্তু করে না। হ্যাঁ, আর এমনিতেও একটুখানি ট্রান্সপারেন্ট শাড়ি আমাদের মধ্যে অনেকে অ্যাভয়েডও করে। আর আমি যেহেতু একদম স্লিম অ্যান্ড ট্রিম ছিলাম না, আমি শাড়িও খুব একটা পরতাম না, আর ওই রকম তো আরোই আমার কীরকম একটা শেকি লাগতো। তো পরালো, ননদ পরিয়ে দিল,
মানে সাজিয়ে দিল। কিরম না, আমার নিজের আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে অকওয়ার্ড লাগছে, মানে এটা কী ভূতনির মতন লাগছে আমাকে। ডার্ক লিপস্টিক, মানে এটা তো আমি পরেছি মারুন, লাল একটা লিপস্টিক, কীরকম যেন মনে হচ্ছে সঙ্গে মানে সত্য কারো রক্ত চুষে এসেছে এরকম টাইপের একটা লাগছে। কীরকম একটা বড় বড় ঝুমকো, গলায় এরকম একটা ভারী গয়না, কী মানে একে তো নিজে একটু হেভি ছিলাম, এখনকার মতন হেভি না, তাও হেভি ছিলাম বরাবরই, কিন্তু আরও যেন নিজেকে না কেন হেভি লাগছে। প্রথমত তো আমি সাজুনি ছিলামই না ছোটোবেলা থেকে কোনো দিন, তার উপর এত সাজিয়েছে আমাকে। বললাম আসছে তো তোমার আত্মীয় স্বজনরাই দেখতে, বউ দেখতে আসছে, এত কেন সাজাচ্ছ? বলছে না আমাদের তো একটা স্ট্যাটাস আছে, আমাদের একটা প্রেস্টিজ আছে। আমি কিছু বলিনি। এলো কারা? দুটো টাক মাথা লোক, সাফারি পরে, ই মা, দুটো টাকলু এলো সাফারি পরে, হাতে দুটো ব্রিফ কেস। আমি ভাবছি এরা তো বিয়েতে তো দেখেছি বলে মনে পড়ছে না, বা এরা এর আত্মীয় হবে, মানে আত্মীয় হলে তো একটা অন্যরকম বিহেভিয়ার থাকে, একটা অন্যরকম ওয়েলকামিং থাকে। এদেরকে যেন কীরকম মানে কি বলবো বলতো, মানে সেই ক্লায়েন্ট বা বস, কোনো অফিসের যদি কেউ বস হয়, ধর শুভেন্দুর অফিসের বস, হ্যাঁ এলে যেমন একটু আপ্যায়ন করে একটু করে মানে ওয়েলকাম করে, ঠিক সেরমভাবে ওয়েলকাম করছে, এরমভাবে ওয়েলকাম করছে। আমি বললাম আত্মীয় স্বজন হলে এত এরকম কিন্তু করে মানে এত আদর যত্ন করে ওয়েলকামিংয়ের কী আছে? আত্মীয়ই তো, রিলেটিভ তো, আমরা রিলেটিভদের এসো বসো, মানে সেই ক্যাজুয়াল ব্যাপারটা নেই, খুব প্রফেশনাল, খুব প্রফেশনাল ব্যাপারটা, এক্স্যাক্টলি খুব প্রফেশনাল ব্যাপারটা। এলো আমাকে খাটের ওপর, এই যে ডিভানটার ওপর বসিয়ে দিল, বাইরে যে ডিভানটা ছিল ওর উপর বসিয়ে দিল, দিয়ে এবার ওনারা দুজন সামনে দুটো চেয়ার নিয়ে বসে পড়লেন। এত বাজে লুকসটা ছিল না রে শ্রেয়া, মানে আপাদ মস্তক আমাকে দেখে যাচ্ছে টপ টু বটম। আর তোমার হাজবেন্ড কোথায় তখন? পাশে দাঁড়িয়ে আছে। ও পাশে দাঁড়িয়ে সে দেখাচ্ছে? হ্যাঁ পাশে দাঁড়িয়ে আছে। আমি না সেই অকওয়ার্ড ফিল হচ্ছে আমার। মানে তখন তুমি এটা বুঝতে পারছো যে যাই হোক ওটা রিলেটিভ তো নয়, রিলেটিভ তো নয়, হ্যাঁ এটুকু বুদ্ধি আছে। ওরম একটা টাকমাতে সাফারি পরে কেউ বউ দেখতে আসবে না। বউ দেখতে আসলে ওই বাঙালি ঘরে একটু ধুতি পাঞ্জাবি পরে একটু ক্যাজুয়াল ড্রেস পরেই আসে, যেন মনে হচ্ছে কোনো বিজনেস ডিল করতে এসেছে। কি মারাত্মক। তারপর তো আমার না কীরকম একটা লাগছে, আমি যত চাইছি যে পালিয়ে যাই ওটা পালিয়ে যাই ব্যাপারটা আছে, তত আমাকে ধরে বেঁধে বসিয়ে দিচ্ছে। আমি বললাম ঠিক আছে, আমি আপনারা বসুন, আমি চা করে আনছি। না চা মা করে নেবে। তখন মা চা করে নেবে, না মা চা করে আনবে, তুমি বসো। সে উঠতেই দিচ্ছে না আমাকে। তারপরে যাই হোক আপাত মস্তক দেখা হয়ে গেল আমাকে, হয়ে গিয়ে তারপর বললো যে ঠিক আছে তুমি তারপরে চেঞ্জ করে নাও, এবারে ঘরে গিয়ে চেঞ্জ করে নাও। তারপর ওরা গেটের বাইরে গিয়ে জানলা দিয়ে দেখতে পাচ্ছি কী সব কথাবার্তা বললো, ঘরে জানলা দিয়ে দেখছি কী সব কথাবার্তা বললো, হ্যাঁ হু করলো, ওর মাথা নাড়লো, নিয়ে আবার ঘরে চলে এলো। দিয়ে বসলো যে কালকে আরও কয়েকজন আসবে। এই মরেছে। এবার যাই হোক, এমএ হয়তো করিনি, পড়াশোনাটা তো করেছি, হ্যাঁ সেটাই, একটু তো কিছু প্লে করেছে আমার মাথায়। তাই তো I knew it, what is going on. By that time আমি বুঝে গেছি what is going on. এইবার আমি বাড়িতে ফোন করতে পারছি না। যখনই ফোন করার চেষ্টা করছি, মানে সেই দিনটা আর কি, তারপর থেকে যখনই ফোন করার চেষ্টা করছি, কেউ না কেউ আমার পেছন ঘুরঘুর করেই যাচ্ছে, যাতে কোনোভাবে তুমি বাড়িতে কি কিছু কমিউনিকেট না করতে শুনবে, পারো। বাড়িতে যেন আমি কিছু বলতে না পারি, কেউ একটা ঘুরঘুর করছে। অথচ ওরা যে কথা বলতে চাইছে তাও কিন্তু না, কথাও বলবে না, কিন্তু আমি কি বলছি সেটা শুনবে। অদ্ভুত ব্যাপার, ঘুরঘুর করেই যাচ্ছে। এবার তারপরে এরকম একদিন গেল, দুদিন গেল, আবার এরকম। বেশিরভাগ লোকগুলোই না নন বেঙ্গলি আসতো, একটু বেশ গোলগাল চেহারা, আর বেশিরভাগগুলি টাক মাথা, একদম চকচকে টাক, ওটা আমার খুব চোখে লাগতো।
এবার কিরম যেন সব লোকগুলো একদম কেমন যেন একটা, এটা খুব অবভিয়াস ব্যাপার, মানে ইফ দে আর ক্লায়েন্ট, মানে এইরকম ভাবে যারা মেয়ে দেখে, মানে এরকম কুদৃষ্টি দিয়ে যারা আরে দেখতে আসে, আমার তারা সাথে কি করে কথা ভালো তো লাগবে বলবে, তাদেরকে? তোমার বাড়ি কোথায়, তুমি কোথায় থাকো, মানে বাবা মার নাম, রিলেটিভ নয়, সে তো Relative নয়। কনফার্ম হয়ে গেছে। বাংলা তো তারা বলেই না। হুম। যাই হোক, হিন্দিটাও আমি পারতাম, দু একটা যা কথা বলেছিল হিন্দিতেই বলেছিলাম, হিন্দিতেই রেসপন্স করেছিলাম। এবার সেদিন সন্ধেবেলা বলছে, আচ্ছা তুমি তো এই করেছো, মাস কম করেছো, তুমি তো তাহলে কম্পিউটারে কাজ ফাজ করতে পারবে, এক কাজ করো, বা এবারে যখন বাড়িতে যাবে বাবাকে বলো 50,000 টাকা পাঠিয়ে দিতে। আমি বললাম কেন? বলে না, একটা কম্পিউটার কিনবো, ভাগনা ভাগ্নিদের একটা কম্পিউটার কিনে দেবো। আমি বললাম তাহলে ওর মা বাবাকে বলো কিনে দিতে। মা ওরা তো ওয়েল অফ, এমন তো নয় যে ওদের পয়সা করে কিছু নেই, মা বাবাকে বলো কিনে দিতে। না দিদি কিনবে না, ও দিদি বলেছে তোমাকে কিনে দিতে, মামার বাড়ির তরফ থেকে যাবে ওটা। আমি তাহলে তুমি কিনে দাও, তুমিও তো রোজগার করো, তুমি কিনে দাও। বলে কেন, তোমার বাবার থেকে আনতে কি অসুবিধা আছে, তোমার বাবা থেকে নিয়ে আসবে, আমার কাছে এখন অত টাকা নেই, সবে বিয়েতে খরচা হয়েছে, আমার কাছে এখন অত টাকা নেই। আমি বললাম আমার বাবা দিতে পারবে না, আমার বাবার কাছে এখন অত টাকা নেই, আমার বাবা তো কাজু বাদাম গাছ, নারকেল গাছ এরকম নেই, আর আমার বাবা একটা খুব সরকারি চাকরি করে এবং সেখানে ঘুষও নেয় না, সুতরাং আমার বাবা দিতে পারবে না। এটা আমি বলেছিলাম সাহস করে। তারপর দিক থেকে শুরু হলো আমার ওপর আরও অত্যাচার। এবার যেই বাথরুম পরিষ্কারটা সপ্তাহে একদিন হচ্ছিল, সেটা একদিন ছাড়া হতে লাগলো, দ্যাট অলসো উইথ দ্য ডার্টি থিংস। রান্নাটা দুবেলার জায়গায় 4 বেলা করাচ্ছে, শুধু বাড়ির লোকের রান্না নয়, এবার পাড়ার লোকজনদের জন্যও রান্না করো, এসে এসে তারা নিয়ে যাচ্ছে সন্ধেবেলা। অদ্ভুত। কেউ যদি তোমাকে টর্চার করবে মনে করে, তারা তো ঠিক উপায় বার করেই নেবে কিভাবে কি করা যায়। সবচেয়ে ভয়ঙ্কর জিনিস যেটা আমার লেগেছিল কোনটা জানিস, সেদিনকে আমি ভেবেছিলাম আজকে বোধহয় এরা আমাকে মেরেই দেবে। ওই যে বললাম না, খালটা আর রাস্তাটা এরকম মানে কাটা হয়েছে, এরকম স্টিপ কাটা, ওখান দিয়ে নাবা মানে তোমাকে ওই একদম ওই হড়কেই নামতে হবে, সিঁড়ি ফিড়ি কিচ্ছু নেই। আমাকে না ওখান দিয়ে টানতে টানতে নামালো, মানে আমি বললাম পড়ে যাবো এখান দিয়ে নামতে পারবো না, আমি একটু জলে ভয় পাই, জলে আমার ফাড়া আছে, আমি একটু জলে ভয় পাই। সে ওখানে গিয়ে ওখানে তোমাকে এখানে বাসন মাজতে হবে, তুমি আর এতে রান্না করে বাসন মাজতে পারবে না। আমি বললাম এখানে আমি নেবে রোজ রোজ বাসন মাজতে পারবো না, এখানে আমার ভয় করে, আমি জলে ভয় পাই, আর চতুর্দিকে ধু কিচ্ছু নেই, ওই বালি মাটিগুলো ছাড়া কিচ্ছু নেই, আর ওই নদীটা, না একটা গাছ আছে না একটা বাড়ি আছে, কিচ্ছু নেই, অন্ধকার হয়ে গেছে সন্ধেবেলা, ওখানে গিয়ে আমি কী করে বাসন মাজবো? আমি বললাম প্লিজ এটা করো না, এটা আমি পারবো না। বলছে পারবে না, তাহলে তুমি অন্য কিছু পারবে। এবার ডাইরেক্টলি সব বলছে, তাহলে অন্য কিছু করাবো তোমাকে দিয়ে। এবার যাই হোক ওটা বন্ধ হলো। এবার আরও লোকজন তখন শুধু বিকেলবেলা করে আসছিল, এখন সকাল বিকেল দুবেলা করেই আসছে। একটা জিনিস ভালো কি হলো এর মধ্যে, ও যেই জুয়েলারিতে অ্যাস্ট্রোলজি করতো, বসতো যেখানে, নাম নিচ্ছি না, নেবও না, বিকজ দে হেল্পড মি অ্যাকচুয়ালি। ওই দোকানের যে বড় মেয়ে ছোটো মেয়ে, একজন ছিল আমার জুনিয়র স্কুলে, আর একজন ছিল আমার সিনিয়র, দুজনেই আমার স্কুলে পড়তো, এবং তার মা, আমার মা এবং আমাকে খুব স্নেহ করতো, বিকজ আমি না ছোটোবেলা থেকে খুব চুপচাপ মেয়ে ছিলাম, মানে শান্তশিষ্ট, একটু রকম মানে ওবিডিয়েন্ট টাইপ, এবং যেহেতু ওনার মেয়েরা খুব একটু দাপুটে, একটু টমবয়সী টাইপ ছিল, একটু বাবা খাসা, ডিসওবিডিয়েন্ট টাইপ, মানে বাবা যা মানে মায়ের কথা শুনবো না, এরকম একটা ব্যাপার ছিল। যাই হোক, তো সেই জন্য আমাকে খুব ভালোবাসতো, আমাকে খুব পছন্দ করতো। তো ওরা জেনুইনলি কিন্তু আমাকে দেখতে এসেছিল, বউ দেখতে এসেছিল, ওই অত লোকের ভিড়ে মানে ওরা জেনুইনলি এসেছিল বউ দেখতে, এবং একটা খুব সুন্দর গিফট নিয়ে এসেছিলো আমার সাথে, জুয়েলারি নিয়ে এসেছিলো, জুয়েলারিটা আমার খুব পছন্দ হয়েছিল।
এবার আমাকে দেখে না শকড হয়ে গেছে কাকিমা, আমিও কাকিমাকে দেখে শকড হয়ে গেছি, ভেতর ভেতর একটু আনন্দও হচ্ছে। এবার অন্তত একটা চেনা মানুষ পাওয়া গেছে। অন্তত একটা চেনা মুখ পেয়েছি। এবার আর কাকিমা আমাকে দেখে শকড। ছোটো মেয়েটাকে নিয়ে এসেছিলো, বড়ো মেয়েটাকে আনেনি, বিয়ে হয়ে গেছিলো তখন, ততদিন বিয়ে হয়ে গেছিলো বড়ো মেয়েটাকে আনেনি, ছোটো মেয়েটাকে নিয়েছিল। তখন ছোটো মেয়েটা আমাকে দেখে চিনতে পেরে বলছে, সঞ্চিতাদি তুমি? এবার যেই বলেছে সঞ্চিতাদি তুমি, ওরা বুঝে গেছে যে একে তো এরা চেনে। এবার তো আমি আর কিছু লুকিয়ে রাখতে পারবো না। তখন থেকে শুরু হলো আমাদের সার্কেল করা। একা কিছুতেই এই দুজনকে ছাড়া যাবে না, মানে কাকিমাকে আর আমাকে একা ছাড়া যাবে না। যেখানেই আমরা যাচ্ছি সেখানেই পেছন পেছন যাচ্ছে। এবার কোনো রকমে আমরা একটা ফাঁক খুঁজে, কাকিমা জাস্ট একটা কথা বলা ম্যানেজ করতে পারলো, বলতে, সঞ্চিতা পালা, এখানে থাকিস না, পারবি না, তুই পারবি না, পালা। ব্যাস, দ্যাট ডে আমার যা বোঝার কমপ্লিটলি দ্য পিকচার ওয়াজ ইন মাই মাইন্ড। পালা, ওই একটাই কথা আমার মাথায় ঘুরছে, পালা, আমাকে পালাতে হবে। কি করে পালাবো? সামনে অষ্টমঙ্গলা। পরের দিন, সেদিনকে ওরা চলে গেল, পরের দিন আমাকে কোনো কারণ ছাড়াই হঠাৎ করে ঘরের একটা দেরাজ থেকে একটা ওই কাঠা টাইপের যে গানগুলো হয় না, ওই যে ওই একনলা রিভলভার টাইপের যেগুলো, বের করে বলছে, উল্টো পাল্টা কিছু করবি তো গুলি করে উড়িয়ে দেবো। বাবা, ওই তো ক্রিমিনাল, মানে ওরা বুঝে গেছে যে তুমি বুঝে গেছো। উল্টো পাল্টা কিছু ভাববি তো তোকে গুলি করে উড়িয়ে দেবো। ওই যে দেখছিস মাঠটা, ওখানে অলরেডি একজন আছে, তোকেও তার পাশে রেখে দেবো। আমি চুপ, নট ইভেন আ সিঙ্গল ওয়ার্ড আই আটার্ড, চুপ পুরো। আর মাত্র 2 দিন কোনো রকমে আমাকে কাটাতে হবে। ওই 2 দিন যা বলেছে অক্ষরে অক্ষরে আমি করেছি, যা বলেছে। বাপি এলো, বাপিকে সেদিনকে বাপি এলো, বাপির সাথে ঠিকভাবে কেউ কথাও বলেনি, ইভেন কি অপমানই করেছে বলতে গেলে। মেয়েকে নিয়ে যান, মেয়ে কিছু পারে না, মেয়ে কিছু করতে পারে না, কি মেয়ে গছিয়েছেন, কিছু করে না, এ করে না, বাসন মাজতে পারে না পুকুরে গিয়ে। বলছে যে দেখুন, আমরা তো বলেইছিলাম আপনাদের শিখিয়ে নিতে হবে, আর আমার মেয়েকে আমি কোনো দিন বাসন মাজতে, ঘর মুছতে অন্তত দিইনি, ওটাও পারবেই না কোনো দিন, ওটাও কোনো দিন করেও নি, আজও করবে না, ভবিষ্যতেও আমি ওকে দিয়ে কোনো দিন করাবো না। এমন জায়গায় দেবো যেখানে ওগুলোকে করতে না হয়, সেটাই আমি ভেবে রেখেছিলাম, কিন্তু বুঝতে পারিনি আপনারা ওকে দিয়ে সব করাবেন বলে। বাপি আমাকে নিয়ে চলে এলো চুপচাপ, আমাকে জিজ্ঞেস করলো কী হয়েছে, আমি বললাম বাড়ি চলো। গাড়িতে, ওদের গাড়ি, আমাদের গাড়ি নয়, আমাদের গাড়িকে পাঠিয়ে দিল, বাপি যে গাড়িটা নিয়ে এসেছিলো পাঠিয়ে দিল। ওদের গাড়ি করে পাঠাবে যাতে ড্রাইভার সাথে থাকে। একটা মারুতি ভ্যান ছিল সাদা রঙের, ওদের গাড়িতে একদম পিন ড্রপ সাইলেন্সে আমি এসেছি, কোনো কথা বলিনি। বাড়িতে এসেছি, বাড়িতে এসে বাপি বলছে এবার বল কি হয়েছে। আমি সব বলেছি। বাপি, তুমি আমায় দেখে শুনে কোথায় দিয়ে এসেছিলে, শেষকালে আমার মাথায় বন্দুক টেকিয়ে বলে মেরে দেবো তোকে, আমাদের কথা যদি না শুনিস মেরে দেবো, আর 50,000 টাকা চেয়েছে কম্পিউটার কিনবে বলে। দেন অ্যান্ড দেয়ার বাপি দাঁড়িয়ে বললো তুই আর ওখানে যাবি না, তুই আর ওখানে যাবি না। সেদিনকে রাত্রেই মাসিমণি ফোন করলো,
মাসিমণি ফোন করে উদম ঝাড়লো মাকে। মা বলে আমি কি করব, আমি তো বারণ করেছিলাম, আমার কথা যদি না শোনে আমি কি করব। বাপিকেও খুব বকাবকি করলো। আসলে কাকুও তোমায় অসম্ভব ভালোবাসতেন, উনি বুঝতে পারেননি এটা, তো কেউ বুঝতে তো আর পারেনি। জেনে শুনে তো আর এটা বুঝতে করবে পারিনি না। অ্যাকচুয়ালি। হ্যাঁ। কি বলতো, বাপিরাও তো জমিদার ব্যাকগ্রাউন্ড। আসলে এবার এরা যে ইমেজটা ক্রিয়েট করে রেখেছিল ইন ফ্রন্ট অফ সোসাইটি, কি করে হ্যাঁ, একটা মানুষ বুঝবে যে ভেতরটা এতটা খোকলা না? যে এরকমও মানুষ হতে পারে, ওদেরও মানে আমার বাবাদেরও ধারণার বাইরে। হ্যাঁ, ভাবতেই পারেনি হয়তো যে এটাও সম্ভব। এবার এবার মেসোমশাই ফোন ধরেছে, বলছে তুমি এক কাজ করো শঙ্কর, আমার বাবার নাম শঙ্কর, শঙ্কর চক্রবর্তী। তুমি এক কাজ করো শঙ্কর, তুমি মেয়েকে নিয়ে এসো আমার বাড়িতে। পরের দিন গেলাম, মেসোমশাইয়ের বাড়িতে গেলাম। মেসোমশাই অনেক কিছু বোঝালো, লিগ্যাল সাইডসগুলো বোঝালো, বুঝিয়ে বললো চুপচাপ বসে থাকো যতক্ষণ না ওরা কোনো লেটার পাঠায়, কোনো করবে না, থানায় পানায় কিচ্ছু করবে না, চুপচাপ বসে থাকো মেয়েকে নিয়ে, মেয়েকে আরও এডুকেশন দাও, আরও পড়াও, মেয়েকে নিয়ে চুপচাপ বসে থাকো, এমন কিছু ওর বয়স হয়নি যে এরপরে আর বিয়ে দেওয়া যাবে না, ওরা পাঠাবেই, কারণ ওদের ব্যাকগ্রাউন্ড আমি সব জেনেছি, খোঁজ নিয়ে আমি সব ব্যাকগ্রাউন্ড জেনেছি, আমি কোর্টে প্লেস করব। বেশ কয়েক মাস কেটে গেল, জুলাই থেকে ডিসেম্বর। ওই ওই সত্যনারায়ণ পুজো টুজো ছিল, ওর তো এলো না, মায়ের নাকি মাথা ঘুরছে, পড়ে গেছে, যাই হোক এলো না, বাঁচা গেছে, আসেনি, বাঁচা গেছে। এবার আমার মা এমনি গাঁট খুলে দিয়েছে, আমাকে পুজোয় বসে গাঁট খুলে দিয়েছে, যাই হোক। এবার ডিসেম্বরে ডিভোর্স লেটার এলো। এবার নেশে বললো যে নাও ইটস মাই টাইম টু ওয়ার্ক, কারণ এইটা যদি ওরা না করতো, আমরা যদি করতাম, এক পয়সা ফেরত পেতাম না। এবার ওরা করেছে, মানে ওরা করেছে কি, বাই ডিসেম্বর ও আরেকটা মুরগি পেয়েছে, হ্যাঁ, তখন ও আবার আরেকজনকে ধরবে, আরেকটা মুরগি ওর তো পেয়েছে। লাভ নেই এটাকে এবার ডিভোর্স না সাস্টেইন হলে তো করে। বিয়ে হচ্ছে না, হ্যাঁ, হ্যাঁ। ডিভোর্সটা তো করতে হবে। এবার কোর্টে কেস হলো, মিউচুয়াল তো করিনি, কোর্টে কেস হলো, কেস হয়ে আস্তে আস্তে সব হিস্ট্রি বেরোচ্ছে। সেখানে গিয়ে জানতে পারলাম আমার আগে 9খানা বিয়ে করেছে। মাই গড, তারপর? আমার আগে 9খানা বিয়ে করেছে, সবাইকে বেচে দিয়েছে, একজনকে পারেনি, ওয়াজ মুসলিম, একজনকে পারেনি, খুব রিবেল করেছিল, খুব চেঁচামেচি করেছিল বলে তাকে করে, ওই যে আমাকে বলেছিল একজনকে ওখানে রেখে দিয়েছি, তোকেও তার পাশে শুইয়ে দেবো, ওখানে পুঁতে দিয়েছে। কি নারকীয়! আর বাকিদের বাকি বেঁচে দিয়েছে। ওই যে দেখতে আসতো একটা একটা করে, হ্যাঁ, মানে জাস্ট এই তোমার অষ্টমঙ্গলাটাই ওইটাই কাটতো। ওদের মেন বিজনেস। ওরা এরকম এই মানে বিয়ের ছলে একটা করে মেয়েকে ধরে, বিয়ে করে, এক্স্যাক্টলি, দিয়ে মধুচক্র, পুরো মধুচক্র, হিউম্যান ট্রাফিকিং বিজনেস। অ্যাস্ট্রোলজিটা জাস্ট ওপরের শো অফ। হিউম্যান ট্রাফিকিং করতো ওরা। আই ওয়াজ দ্য 10th ওয়ান। তারপরে মেশমশাই বললো কেসটা নিয়ে কি এগোবো? আমি বললাম ছেড়ে দাও, আমি আর ঝামেলায় আসতে চাইছি না, ছেড়ে দাও, কি করব, সে তো যার যাওয়া সে চলে গেছে। এবার এগুলো যে প্রকাশ পেল, পুরো পাড়া জেনে গেল, ও আর এমনিতেও ওই পাড়ায় কিছু করতে পারবে না, এমনিতেও ওই পাড়ায় ও আর কিছু করতে পারবে না, ও ওখান থেকে বাস তুলে দেবে, আর যদিও বা তুলতে না পারে ওখানে আর কিছু করতে পারবে না। আরও কি বেরোলো জানিস এক এক করে? ওই যে সো কল্ড মা বলেছিলাম, শি ওয়াজ দ্য লিডার অফ দ্য গ্যাং। ওটা ওর মাই নয়, ওটা ওর মাই নয়। আমার সো কল্ড ননদ ওয়াজ দ্য সহচরী, মানে মেয়ে ধরে আনতো, আর এ হচ্ছে বিয়ে করতো। দে ওয়ার, নান অফ দেম ওয়ার ফ্যামিলি। পুরো গট আপ চলছিল, কোনো ব্লাড রিলেশনই নেই ওই মানুষগুলোর মধ্যে। বুঝতে পেরেছি।
কি সাংঘাতিক। অথচ দেখো মানে একদম শহরের বুকে কি রকম মানে একটা সোজা সাপটা ইমেজ ক্রিয়েট করে ব্যবসা চালিয়ে যাচ্ছে, কেউ ধরতে পারেনি এতদিন। বাড়িটাই এত ওর জায়গায় না, তুই দেখলে মানে বলছি এরকম একটা সেটা তো হতেই হবে। ফাঁকা মাঠের ওপর একটা হঠাৎ করে একটা স্ট্রাকচার তৈরি হয়ে গেছে। বাড়িটাও কিন্তু নতুন, হ্যাঁ নতুন, কারণ এরা ও আগে যেখানে ছিল সেখানেও বোধহয় ঝাড় খেয়েছে কোনো কারণে, ওখানে জানাজানি হয়েছে, জানাজানি হয়েছে, এবার ওখান থেকে শিফট করে এখানে। এখানে এসে ওরা তার মানে এরকমই মানে এই একটা সাজানো ফ্যামিলি বানিয়ে ভিন্ন জায়গায় মুভ করে করে একটা 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 করে টার্গেট করে, তোলে, বেচে, এইভাবে চক্রটা চালাতো আর কি। যেটা তোমার কাছে গিয়ে মেবি এন্ড হলো, বিকজ এটা অফিশিয়ালি তুমি কেস করলে। না, আমার কাছে এন্ড হয়নি। কেন বলছি শোন, আবার এবার এরকম করে ডিভোর্স হয়ে গেল, আমি আমার ম্যাক্সিমাম টাকা ফেরত পেয়ে গেলাম, জিনিসপত্র যা দিয়েছিল সব ফেরত পেয়ে গেছি, দিতে বাধ্য, নাহলে ওরা জানে যে আমি আরও মুভ করলে ওদের জেল হবে, ওরা সেইটা সাহসটাই আর দেখায়নি। এবার আমি বেরিয়ে এসেছি, আমি এরিনায় ভর্তি হয়েছি, কোর্স করেছি, চাকরি করেছি লিঙ্ক পেন্সে, আই ওয়াজ এ গ্রাফিক ডিজাইনার, ডোমেস্টিক ডিপার্টমেন্টে চাকরি করেছি। এবার চাকরি করার সূত্রে আমি ওই সাতাম টাওয়ারে চাকরি করতাম, ধরে আলিপুরে। ওখান থেকে ফেরার সময় একদিন বাসে আমার যে রুটটা ছিল আসবার রুটটা, বাড়ি ফেরার রুটটা, ওখানে না একটা জায়গায়, আমার জায়গাটার নাম এখন মনে নেই, একটা বড় ম্যাকডোনাল্ডস ছিল, বড় শোরুম ছিল একটা। এবার ওখানে সিগন্যালে বাসটা দাঁড়িয়েছে, সিগন্যালে বাসটা খুব সম্ভবত তোর ওই যদুবাবুর বাজারের আগে পরে কোথাও হবে। বাসটা দাঁড়িয়ে এবার দেখছি ম্যাকডোনাল্ডসে হঠাৎ দেখছি ওই ছেলেটা আর একটা মেয়ে, তখন ওরা কোথায় থাকে আমি জানি না, আর একটা মেয়েটা খুব গদগদ হয়ে করে সেলফি তুলছে, ছবি তুলছে, মেয়েটা সামনে বসিয়ে বার্গার খাচ্ছে, নেক্সট মুরগি ধরে নিয়েছে। এবার তার কি হয়েছে আমি জানি না, সে ফিরেছে না ইন দ্য ভোগ অফ মা হয়ে গেছে জানি না। এইবার ডেজ পাস্ট অ্যাওয়ে, আই মেট সামওয়ান, মাই সোলমেট, আমার আবার বিয়ে হয়েছে। মানে সেই বিয়েটা খুব অদ্ভুত ধরনের, মানে অর্কুট ছিল তখন, অর্কুটে হয়ে কানেকশন হয়ে বিয়ে হয়েছে। মাই প্রেজেন্ট হাজব্যান্ড ইজ এ ভেরি গুড পারসন, জেম অফ আ পারসন, আর তেমনই ভালো আমার শ্বশুরবাড়ি সবাই, সব জানে ওরা, বাট দে নেভার স্পোক আ ওয়ার্ড, না তাছাড়া they তোমার never তো spoke কোনো a word দোষ ছিল about my না। past life. হ্যাঁ, তোমার তো এখানে কোনো দোষ ছিল না। তো এবার আমি কিন্তু করছিলাম প্রথমে বিয়ের আগে, সেখানে একবার বলেও দিয়েছিলাম যে না, বিয়ে করব না। মানে হয় না, ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলেই ভয় পায়, যে এত ভালো কেন, আমি এত কিছু খারাপ জেনেও আমাকে কেন বিয়ে করতে চাইছে, এত ভালো কেন, কিসের জন্য, কেন একটা ভেতরে সন্দেহ হচ্ছিল। তারপরে সেও অনেক কাণ্ড করে আমাকে বিয়েটা, মানে আমাকে করবে, মানে আমাকেই করবে ফাইনালি। যাই হোক, তারপর দেখলাম যে এত যখন পেছনে পড়ে আছে সে 6 মাস ধরে, তাহলে করেই ফেলি। কিন্তু সত্যি মানুষটা খুব ভালো, ভীষণ ভীষণ ভালো। এবার বাপি মারা গেল 20 সালে, ওটা 4 সালে ঘটলো, 4 সালের জুলাইতে হলো, ডিসেম্বরে ডিভোর্স হলো, 5 সালের ফেব্রুয়ারিতে বাপির ম্যাসিভ স্ট্রোক, পেসমেকার বসলো, নিতে পারেনি বাপি, ধাক্কাটা নিতে পারেনি। নিজের হাতে মেয়ের এরকম একটা ঘটনা ঘটে গেছে। আমাকে ফর দ্য ফার্স্ট টাইম বললো, বেটা আমি বাঁচবো কি বাঁচবো না জানি না, আমি তোকে পারমিশন দিলাম, তোর সোলমেটকে তুই নিজে বেছে নে, তুই নিজে পছন্দ করে এবার বিয়ে কর, আমি আর তোর বিয়ের মধ্যে থাকবো না। যাই হোক, খুব স্ট্রাগল করে বাপিকে বাঁচিয়ে এনেছিলাম আমি, অনেক 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 ঘাটের জল খেয়ে বাঁচিয়ে এনেছিলাম। তখন আমি রিয়েল রিলেটিভ চিনতে পারলাম, হু আর রিলেটিভস, দ্য ওয়ার্ড রিলেটিভ, রিয়েল রিলেটিভস চিনতে পারলাম, দ্য ডিফারেন্স বিটুইন রিলেটিভস, ফ্রেন্ডস অ্যান্ড আউটসাইডার্স, ইট ওয়াজ ক্লিয়ার, বুঝে নে। এবার যাই হোক, এবার
অনেক দিন পর বাপি মারা যাওয়ার পর 20 সালে বাপি মারা গেল সার্ভাইভাল অ্যাটাক হয়ে। তখন মাকে নিয়ে চলে এলাম। মাকে তো আর এখানে রথতলায় থাকতো, বাপি আর মা রথতলায় থাকতো, এখানে তো আর একা রাখা যাবে না। মায়েরও অনেক প্রবলেম স্টার্ট হলো, কিডনি প্রবলেম, সুগার, প্রেশার আস্তে আস্তে বাড়তে থাকলো। এবার চলে এলাম মাকে নিয়ে হাওড়ায় ফ্ল্যাট কিনে। এবার সেখানে একদিন মাসিমণি আর সেই মাসিমণির ওই বোনটা, তখন ওরা উনসানি থেকে ওরাও শিফট করে গেছে মন্দিরতলায়। তখন ওরা দুজন এসেছে। এবার কথায় কথায় কথা বলতে বলতে ওদের কথা উঠেছে। সেই পুরনো কথা। হ্যাঁ, সেই পুরনো কথা। আমি বললাম, ওরা কি আদৌ বেঁচে আছে কেউ? বলছে, না রে, ছেলেটা মরে গেছে। আমি কি করে? বললো, ওই ড্রিঙ্কিং করে রাস্তায় বোধহয় পড়েছিল, গাড়ি চাপা দিয়ে চলে গেছে। আমি বাঁচা গেছে, পৃথিবী থেকে পাপ বিদায় হয়েছে। অনেকগুলো মেয়ে বেঁচে গেছে, অনেকগুলো মেয়ে সর্বনাশ হওয়ার হাত থেকে বেঁচে গেছে। ভালো হয়েছে, খুব ভালো খবর শুনলাম। যাই হোক, এটা ছিল একটা জ্যান্ত ভূতের গল্প, যেটা যে কোনো ভূতের গল্প থেকেও অনেক বেশি শিহরণ জায়গায়, সত্যিই তাই। ভূতের গল্প আমরা শুনি, হয়তো একটা সময় ভুলেও যাব, কিন্তু এই এরকম ঘটনা ভোলার মতো মতন না। নয়। আশা করি আজকে যারা শুনবে ওই পার থেকে ক্যামেরার, তারাও হয়তো অনেক ভূতের গল্প শুনবে, আসছে যাচ্ছে কত গল্পই, কিন্তু এই এপিসোডটা ভুলতে পারবে না, তোমাকে ভুলতে পারবে না। হ্যাঁ, কারণ এই রকম ভয়ানক এক্সপিরিয়েন্স। আর সত্যি কথা, আমরা হয়তো এখন হাসছি, মজা করছি, বলছি, বাট একটা বাচ্চা মেয়ে বিয়ে করে প্রথম ফুল অফ এক্সপেকটেশন, রাইট, চোখে তখন নতুন স্বপ্ন, তখন নতুন সংসারের স্বপ্ন, হাজবেন্ডকে নিয়ে কত এক্সপেকটেশনস, এর মাঝখানে যদি তুমি ওই পরিস্থিতিটাতে গিয়ে পড়ো, মানে এটা তো কল্পনাতীত একটা ব্যাপার। মানে ফার্স্ট স্বপ্নটাই এরকম চুরচুর হয়ে যায়, যায়, চলে গেল। তারপরে তো যাই হোক, তোমার বুদ্ধিদীপ্ততা এবং তোমার ধৈর্যের জোরে তুমি যে ওই কটা দিন এমন কোনো ভুল পদক্ষেপ নাওনি যাতে ওরা তোমার সাথে অন্য কোনো খারাপ কিছু করে বসে, অন্তত তুমি নিজেকে সেইভাবে কাম ডাউন করে রেখেছিলে, এটা সত্যি অ্যাপ্রিসিয়েটেবল। কারণ এটা কিন্তু 90% মেয়ে পারে না, রিয়্যাক্ট করে ফেলে, আর রিয়াকশনের এগেনস্টে যখন তারা আবার ওভার রিয়্যাক্ট করে, সেটা তো নেওয়ার মতন হয় না। আমি থাকতামই না পৃথিবীতে, আমি থাকতেই যদি না। রিয়্যাক্ট তাই তো। করতাম, আমি থাকতামই না পৃথিবীতে। একদম। তো এখান থেকে অনেক কিছু শেখারও আছে, যে এইরকম সিচুয়েশনে হয়তো ভবিষ্যতে অনেকেই হয়তো যারা শুনবে পরবর্তীতে তারাও গিয়ে পড়তে পারে, বাট সেই মোমেন্টে মাথা ঠান্ডা রাখতে হবে এবং একদম নিজেকে যতক্ষণ পর্যন্ত না আমি সেফ জোনে গিয়ে পৌঁছচ্ছি ততক্ষণ পর্যন্ত ধরে রাখতে হবে। এই কনফিডেন্সটা নিজের মধ্যে রাখতে হবে, মুখ খোলা যাবে না, মুখ খোলা যাবে না। এই নিজেকে শান্ত রাখা, সেটা যে কত বড় একটা মানে জিত আনতে পারে অনেক বড় বড় লড়াইয়ের, এটা কিন্তু শেখা উচিত। ঠিক আছে, সো দারুণ একটা ইন্টারেস্টিং এপিসোড হলো। সেখানে ভূতের গল্প ছিল, মামদো ভূতের গল্প ছিল, সব রকমই শুনলাম, কি আর বলবো বলো। And one thing I want to mention, যেটা তুই সবসময় বলিস, হ্যাঁ, মানুষ ভালো খারাপ থাকতেই পারে, অ্যাস্ট্রোলজার ভালো খারাপ হতেই পারে, বাট সবসময় সব সমস্যার জন্য তুমি অ্যাস্ট্রোলজার খুঁজো না, কাছে একদম যেও না, খুঁজো না, প্লিজ খুঁজো না। এরকম অ্যাস্ট্রোলজার তো একদমই খুঁজো না। বুঝতে তো পারবে না চট করে যে কে কেমন, তাই ওই বাবাজি মাতাজির কাছে না গিয়ে নিজের ইষ্ট দেবতাকে স্মরণ করে, এবং সব থেকে বড় কথা, নিয়তির ফেরটাকে মানতেই হয়। এইটুকুনি না, মানুষ ধৈর্যটা রাখতে পারে না, সবসময় কিছু একটা সমস্যা মানে একটা চেষ্টা করছি কিছু আঁকড়ে ধরতে, হয় না। তোমাকে তোমার ওই খারাপ ফেজটা কাটাতেই হবে। লাইফে আমরা পাস করছি সেটা আমি লিখিয়ে এনেছি, এটা মানতে হবে। সেই ভালো খারাপ সময় যেমন আছে, ভালো সময়ও আসবে। সেই তো এখন দিদিকে দেখেই বোঝা যাচ্ছে, এখন দিদি কত ভালো আছে, একটা হ্যাপি ম্যারিড লাইফ, একটা পুচকু আছে, ছেলে কত বড় হলো, এই তো ক্লাস 5 হলো, ক্লাস 5-এ উঠে গেছে। হ্যাঁ, তাহলে হ্যাঁ, এখন একদম ভালো আছো, আরও ভালো থাকো, আগামী দিনগুলো আরও অনেক সুন্দরভাবে তোমার কাটুক এই কামনাই করি। হ্যাঁ, যেটা গেছে একটা খারাপ ফেজ, যদিও সেখান থেকে তুমি যে এত সুন্দর করে মুভ অন করেছো, এটাও অনেক বড় ইন্সপিরেশন। খারাপ ফেজ বলে একটা শিক্ষা, মানে শিক্ষা, হ্যাঁ, একটা শিক্ষা। ভগবান আমাকে একটা শিক্ষা শেখাতে চেয়েছিল, সেই শিক্ষাটার মধ্যে ফেলতে চেয়েছিল, এবং চেয়েছিল হয়তো আমার দ্বারাই সেটা বন্ধ হোক, সেটাই হয়তো হয়েছে কি টু সাম এক্সটেন্ট। এটা আমি একটা মাধ্যম ছিলাম, এইটুকুই যা। কোনো ইমোশন ছিল না, কোনো মেমোরিজ নেই, কোনো ইমোশন নেই, মেমোরিজ যেটা আছে শুধু খারাপ। যাই হোক, মানে এটা আমি সেইভাবেই নিয়েছি, যে এটা আমাকে দিয়ে ওপরওয়ালা করাতে চেয়েছে, আমাকে এই শিক্ষাটা দিতে চেয়েছে, আমাকে আরও হার্ড করতে চেয়েছে টু ফাইট
ফর দ্য ফিউচার, যেটা আমাকে করতে হয়েছে। ওই হার্ডশিপটা আমি নিতে পেরেছি, ওই হার্ডশিপটা আমি করতে পেরেছি বলে আই কুড ফাইট ইন ফিউচার। রাইট, বেশ। তো যারা আমাকে ক্যামেরার ওপাশ থেকে দেখছো তাদের সকলকেও বলবো যে আমি তো বুঝতেই পারছো বিভিন্ন রকমের আড্ডা মারতে গল্প করতে ভালোইবাসি, তাই ভৌতিক, দৈবিক বা বাস্তবমুখী যে কোনো ধরনের অভিজ্ঞতা তোমরাও যদি চাও আমার স্টুডিওতে এসে শেয়ার করতে, একদম দেরি করো না, চটপট করে চলে এসো, আমার স্ক্রিনে দেওয়া পপটপ নম্বরে আমার সাথে যোগাযোগ করে নাও। আর আবারও বলে দিই, দিদির কালেকশন, দিদির অলরেডি আমি একটা ড্রেস পরে আছি, আরও প্রচুর প্রচুর কালেকশন আছে। তোমরা কিন্তু সঞ্চিতাদির কাছেও অবশ্যই নক করতে পারো, তার কালেকশন দেখে নিতে পারো, কালেক্ট করতে পারো। ইনফ্যাক্ট আমিও মানে একটা কালেকশনই পরে আছি। দ্যাট ইজ সো নাইস, খুব সুন্দর, খুব সুন্দর। আমি তো দেখেছি তোমার অনেক কালেকশনই, আমি তো প্রমোশনও করেছি, সো প্রত্যেকটাই একে অন্যের থেকে ভীষণ ইউনিক হয়। আর সব থেকে বড় কথা, তোমার কালেকশনের ওপর আমার খুব নিজের পার্সোনালি দৃঢ় বিশ্বাস আছে, তুমি জানো যেটা। আমিও কিন্তু চট করে সবার কালেকশন খুব একটা পছন্দ করি না, প্রমোশন সেলেও কিন্তু আমি করি না। হ্যাঁ, তো তুমি তোমার পার্সোনাল ফেভারিট অ্যাজ আ পার্সন, তোমার চয়েস, তোমার সব কিছুই আমাকে ভীষণ মনোমুগ্ধ করে। বাইং সেলিং নিয়েও প্রচুর মজার মজার গল্প আছে। বেশ, তাহলে দিদির ঝুলিতে কিন্তু এখনো প্রচুর ঘটনা রয়ে গেল বাকি, যেগুলো আজকে জানা হলো না। মজার ঘটনা, আরও অন্য রকমের ভয়ের ঘটনা, সব নিয়ে আবার একদিন দেখা হচ্ছে, আবার একদিন আড্ডা হবে। আজকের মতো এপিসোডটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।